আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাইবা আজকে আমাদের ভাইবাতে আজকে আমরা শেষ ক্লাসটা করব। ইন দ্য মিন টাইম আপনারা সবাই জানেন, যারা রেগুলার ক্লাস করেছেন, এটা আমাদের 12 নম্বর ক্লাস। অনেক বড় ক্লাস, মানে প্যাটার্নটা অনেক লম্বা হয়েছে। বাট আমরা আসলে অনেকগুলি জিনিস শিখতে পেরেছি। যারা আমাদের সাথে রেগুলার বেসিসে ক্লাস করেছেন তারা জানেন যে ডে 1 থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা এএমএল, জেনারেল ব্যাংকিং এ ক্যাশ ক্লিয়ারিং, তারপরে ফরেন ট্রেড A to Z, তারপরে ক্রেডিটের নিয়ার 100টার মতো টপিকস আমরা জেনারেল ব্যাংকিং এ পড়েছি। ফরেন ট্রেড 125টার মতো টপিকস পড়েছি। জিবিতে 100টার মতো টপিকস পড়েছি। ফরেন ট্রেড এএমএল পার্টে প্রায় 50টা টপিকস পড়েছি। আর আজকে শরিয়া বেস ব্যাংকিং বা ইসলামী ব্যাংকিং এ অলমোস্ট 40টার মতো টপিকস আমরা পড়বো। সো সবকিছু মিলিয়ে 400 টপিকস, প্রায় 400টা টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি ক্লাসে। কম সময় বেশি সময় মিলিয়ে আপনাদের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করা করা হয়েছে এবং আপনাদেরকে আপডেট করার চেষ্টা করা হয়েছে। সো আজকে আমরা ইসলামী ব্যাংকিংটা দিলে আমাদের আজকের ক্লাসের স্ট্রাকচারটা শেষ হবে। সোফার আই নো যে আপনাদের সবগুলি সিনপসিস রেকর্ডিং আপনাদের গ্রুপে অ্যাড করা হয়েছে, দেওয়া হয়েছে। ইভেন ইসলামী ব্যাংকিং এর যে শিটটা আছে সেই শিটটাও আপনাদের গ্রুপে অ্যাড করা হয়েছে। একটা শিট এখন আপনাদের পেন্ডিং আছে আমার সাথে, সেটা হচ্ছে আপনাদের ভাইভা এমসিকিউ রিলেটেড যে শিটটা, সেটা আমি আজকে রাতে হয়তো আমি ফাইনালাইজ করব, শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে অলমোস্ট কোন কোন পার্ট কমপ্লিট হয়েছে এখানে অ্যাড হয়েছে, মানে ভাইভাট শিটটা যেটা যেটা রিভিউ শিট হবে আপনাদের, সেই শিটে আমরা এএমএল পার্টটা কমপ্লিট হয়েছে, আমাদের অ্যাডেড হয়েছে এএমএল। তারপরে অ্যাড হয়েছে ইসলামী ব্যাংকিংটা, কোয়েশ্চেন যেগুলি আছে সেগুলি অ্যাড হয়েছে। ইসলামী ব্যাংকিং এর এমসিকিউ যেগুলি আছে সেগুলি অ্যাড হয়েছে। তারপরে ফরেন ট্রেড পার্ট সি, ফরেন ট্রেডের কোয়েশ্চেন অ্যাড হয়েছে। ফরেন ট্রেডের কোয়েশ্চেন একটু বেশি হচ্ছে, আমি প্রায় 200 কোয়েশ্চেন ফরেন ট্রেডেরই হচ্ছে এমসিকিউ। মানে ফরেন ট্রেডে আমি বলেছিলাম যেটা, সেটা হচ্ছে আমি UCP 600, তারপরে আহ, বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার 33, মানে ইম্পোর্টের মাস্টার সার্কুলার, এক্সপোর্টের মাস্টার সার্কুলার, অর্থাৎ কম্প্রিহেন্সিভ সার্কুলার যেটা, সেটা গ্যারান্টির সার্কুলার। গত 2 দিন আগে ডিজিটাল ট্রেড রিলেটেড যে সার্কুলার রয়েছে সেই সার্কুলার অ্যাড করেছে। সেই সার্কুলারের সকল ইম্পর্টেন্ট টপিকসগুলিকে অ্যাড করেছে। ইম্পোর্ট পলিসি অর্ডারের সকল ইম্পর্টেন্ট টপিকসকে অ্যাড করেছে। এক্সপোর্ট পলিসি অর্ডারের সকল ইম্পর্টেন্ট টপিকসগুলিকে অ্যাড করেছে। সো আমরা আমি মানে কমপ্লিটলি যতটুকু কাভারেজ দেওয়া যায়। তারপর রিসেন্ট ইস্যুসগুলি রয়েছে, সার্কুলার রিসেন্ট ইস্যুস, তারপরে ইডিএফ ফ্যাসিলিটিজ, ইআরকিউ ফ্যাসিলিটিজ রিলেটেড যে কোয়েশ্চেনগুলি আছে সেগুলিকে সবগুলিকে আমি আপনাদের এই এই পার্টে অ্যাড করেছি। UCP 600-এর উপরও প্রায় 30টার মতো কোয়েশ্চেন যেগুলি খুব ইম্পর্টেন্ট, প্রায় ভাইভাতে কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনগুলিকেও আমি এখানে অ্যাড করেছি, আপনাদের শিটে থাকবে। ক্রেডিট অ্যানালাইসিসের ক্ষেত্রে লোন ক্লাসিফিকেশন, রেশিও ডিলিং, তারপরে রাইট অফ, টাইপস অফ লোন, এই 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 জিনিসগুলিকেও অ্যাড করা হয়েছে, মানে আমরা অ্যাড করেছি আমাদের এই শিটে। আর পার্ট 1-এ জেনারেল ব্যাংকিং এর ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলি আছে সেগুলো অ্যাড করা হয়েছে। এমসিকিউ সোফার আই নো এখনো ফাইনাল, মানে আমার ফাইনাল কাউন্টিংটা শেষ হয় নাই, তবে এটা 400+ হওয়ার পসিবিলিটি বেশি। হয়তো 500ও হতে পারে, 500 করার পসিবিলিটি বেশি, যে আমি জেনারেল ব্যাংকিং এর সবটুকু পার্টকে যদি অ্যাড করি আর ক্রেডিটের সকল পার্ট অ্যাড করলে 500 এমসিকিউ হবে। এবং কোনো এমসিকিউ কিন্তু আমরা ওই যে মাল্টিপল চয়েস টাইপের এমসিকিউ থাকবে না, কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের সাথে সাথে সামনে অ্যান্সার থাকবে, তাহলে আপনার মনে রাখতে সুবিধা হবে। কিছু প্রশ্ন হয়তো শর্ট হচ্ছে, যেমন প্যানেল ইন্টারেস্ট রেট হচ্ছে কত, 0.5%। পেইড অফ ক্যাপিটাল ফর ডিজিটাল ব্যাংক কত, 3 শুক্র। মানে কোয়েশ্চেনটা পড়লে সাথে অ্যান্সারটা পড়বেন। এটা ওই যে এমসিকিউ টাইপের 4টা কোয়েশ্চেন লাইন দেওয়া আছে, সেখান থেকে একটা দাগ দিবেন, এরকম করে আমরা পড়বো না। কারণ ওই দাগ দেওয়া পড়াটা সাধারণত মনে থাকে না, দাগ দেওয়া মনে থাকে না। এইটা এটা এটা শাকিল শাকিল ভাই, এটা আজকে রাতে দিয়ে দেবো। আমি আসলে কাজ করছি সারাদিনে এই শিটটা নিয়ে, অলমোস্ট দেখতে পাচ্ছেন ফাইনাল প্রায়। আমি জাস্ট কোয়েশ্চেনগুলি সেট করে আজকে রাত্রে আপনাদের গ্রুপে দিয়ে দিব। এটা মানে আজকে রাতে আপনাদের মোটামুটি এর আগের সকল শিট কাভারেজ হয়েছে। আজকে রাত্রে আমি এই শিটটা দিয়ে দিলে আপনাদের জন্য মোটামুটি কাভার হয়ে যাবে, মানে ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। আর
আমাদের ইম্পোর্ট রিলেটেড যে রিপোর্টিং কোর্সটা চালু হচ্ছে 2 দিনের জন্য, 2 দিনের কোর্স। আমরা হয়তো ওই 2 দিনের কোর্স জুলাই মাসের আমরা ওই 2 দিনের কোর্সের অ্যারেঞ্জমেন্ট করব, ফ্রাইডে স্যাটারডে 2 দিনের। আপনারা কেউ অ্যাড হতে চাইলে আপনারা কমিউনিটি গ্রুপে মেসেজ পাবেন, সেখান থেকে আপনারা চাইলে অ্যাড হতে পারবেন। আর তাদের আপনাদের মধ্যে যারা ভাইভা রিসেন্ট সময়ে ভাইভা থাকছে বা ভাইভা আসবে, কারণ আমরা তো প্রি ডিটারমেন্ট একটা কোর্স শেষ করছি, কারো হয়তো এই কোর্সের পরে 15-20 দিন পরে ভাইভা হতে পারে। ট্রাস্ট ব্যাংকের একটা বড় অংশ ভাইভা এখনো স্টার্ট হয়নি, স্টিল দেয়ার প্রেজেন্স ইন দিস গ্রুপ। সো অ্যাডভাইস ফর অল, আপনারা হচ্ছে যারা যখন ভাইভা আসবে বা ভাইবার ক্লাস থাকবে, ভাইবার আগে আপনারা একটু আমার সাথে কথা বলবেন পার্সোনালি। আমি আমি এই পর্যন্ত হয়তো ব্যস্ততার জন্য সাথে সাথে ফোন পিক করতে পারি নাই, এই টাইপটা হয়েছে। বাট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন বা আমাকে ফোন দিয়েছেন, আমি রিপ্লাই করি নাই, এরকম সম্ভবত হয় না। সো যাদের ভাইবা থাকবে, মানে আমাদের ব্যাচে যারা ইনভলভ রয়েছেন যাদের ভাইবা থাকে, আপনারা প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করবেন। আর উম, এই শিটগুলি খুবই প্রিসিয়াস শিট। হ্যাঁ, প্রিসিয়াস শিট মানে হয়তো চিন্তা করছেন জাকির ভাই তো প্রায় ইজি ওয়েতেই দিয়ে দিচ্ছে, আমাদের গ্রুপে দিচ্ছে। পেমেন্ট প্রসেসটাও খুব কম, 12-13টা ক্লাস 1000 টাকা। আসলে কোয়াইট ইম্পসিবল। আপনি দেখতে পাচ্ছেন কতটুকু কম্প্রিহেন্সিভ পার্ট আমরা এই শিটগুলিতে কভার করেছি। আপনাদেরকে গতকালকেও বলেছি আমি যে এই শিটগুলি, এই শিট, এই অ্যানালাইসিসগুলি সিনিয়র ম্যানেজমেন্ট পর্যন্ত কিপ ইন টাচে থাকে। সো এই শিটগুলি আপনাদের জন্য খুব ভ্যালুয়েবল শিট। দয়া করে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা পেমেন্ট করেছেন আমার সাথে, ডেফিনেটলি আপনারা যারা এই গ্রুপে আছেন, এক্সেপশনালি অল আর পেইড। সো আপনারা এই শিটগুলি আপনাদের ফ্রেন্ডস কলিগের সাথে শেয়ার করবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, বিকজ ইট ইজ ইউর ওন অ্যাসেট। এই অ্যাসেটটা আপনি অন্য কারোর সাথে, এবং এইটা হচ্ছে মানে লাইসেন্সিং হচ্ছে আমার। সো এই শিটগুলি আপনারা অন্য কারোর সাথে দয়া করে শেয়ার করবেন না। আপনার ভাইবার জন্য আমি, আপনি আমার সাথে অ্যাড হয়েছেন সেজন্য আমি আপনাকে অতটুকু মানে কন্ট্রিবিউট করেছি, বা অতটুকু সহযোগিতা করেছি। বাট এটা যদি আপনি অন্য কাউকে দেন, যে এই শিটটা আমার কাছে শিট আছে, তুমি এগুলি পড়ো, রেকর্ডিং দিয়ে দেন, রেকর্ডিং দেওয়াটা সোজা, আমি আসলে কোনো কিছু রেস্ট্রিক্টেড করি না। অনেকেই বলে যে ভাই আপনি এমন একটা গ্রুপ করেন বা আইটি ফরম্যাটে এমন একটা ওয়ে করেন যেখানে শুধু রেকর্ডিং শুনতে পারবে কেউ, সেটা অন্য কাউকে দিতে পারবে না, শিট শুধু দেখতে পারবে অন্য কাউকে দিতে পারবে না। আমার কাছে মনে হয়েছে যে সেটা লজিক্যাল ওয়েতে যায় না। অনেকেই আছেন ঢুকে প্রপার ওয়েতে সেটা দেখতে পারেন না, আবার এলোমেলো করে ফেলেন। সেজন্য আমি গ্রুপ ওয়াইজই সবকিছু রাখি, বিকজ it is the integrity related questions between you and us. সো আপনি যে ডেফিনেটলি ইউ আর রেসপন্সিবল যে এই শিট বা এই রিলেটেড ইনফরমেশন বা এই রিলেটেড সিনপসিসগুলি মানে রিটেন করা বা আপনার কাছে রাখা, কারণ এই ধরনের প্রবলেম আমি ফেস করেছি লাস্ট একটা ইয়ারে। ব্যাংক প্রমোশনের ক্ষেত্রে এরকম শিটগুলি টোটাল যারা কোয়েশ্চেন করছে তাদের কাছে চলে গেছে, এই টাইপ পর্যন্ত হয়েছে। সো এইটা কিন্তু সবসময় ম্যারিটস ক্রিয়েট করে না, ডিমেরিটসও ক্রিয়েট করে। এজন্য আপনার জন্য যতখানি কনফিডেন্সিয়ালি রাখা যায় আপনার কাছে রাখবেন, বিকজ ইউ আর পেইড। কেউ যদি মনে করেন খুবই ইন্টারেস্টেড থাকে, কোর্স করতে চায় ভাইভা রিলেটেড এক্সপার্ট, প্লিজ আমাকে দেখাই দিবেন যে ভাইয়ের ওখানে কোর্স আছে, আপনি ওখানে কোর্সে অ্যাড হতে পারেন বা অ্যাড করতে পারেন। কিন্তু মানে আপনার কলিগ একজনের কাছ থেকে আরেকজন, কারণ আপনার সাথে আমার যেমন ইন্টিগ্রিটি রিলেটেড যে রিলেশন, আপনি যাকে দিবেন তার সাথে কিন্তু আপনার রিলেশন না, সে চিন্তা করবে আরেকজনকে দিতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি হয়তো এখন একজনকে দিতে গিয়ে চিন্তা করবেন ভাইয়া নিষেধ করেছে, যে এটা আসলে অন্য কাউকে দেওয়াটা ঠিক হবে না উইদাউট পারমিশন অফ মি। যেমন আমার কোনো একটা ব্যাংকের একটা ম্যাডাম ক্লাস করেছে, একদিন হঠাৎ করে ফোন দিয়েছে যে ভাই আমার একটা কলিগ, ও ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা তো ভালো না, আপনার কাছে হয়তো ক্লাস করার অত ইয়ে নাই, আমি যদি আমার শিটগুলি শেয়ার করি আপনার মানে পারমিশন বা কিসের দরকার আছে কিনা। আমি বলেছি যে আপু শেয়ার করুন, কোনো ইস্যুস। সো আপনার যদি কোনো কারণে এরকম কোনো ব্যারিয়ার ক্রিয়েট হয় কখনো কাউকে দেওয়ার ইস্যু হয়, প্লিজ আমার একটু আমাকে একটু জানিয়ে শেয়ার করবেন। বিকজ এই শিটগুলি মানে খুবই অনেকগুলি জিনিসকে, টোটাল ব্যাংকিংটাকে একত্রে করে তৈরি করা। সো মানে একটা শিট বলা চলবে না, এক একটা শিট তৈরি করতে ধরেন প্রচুর পরিমাণ টাইম, ইন্টিগ্রিটি, রেফারেন্স সবগুলো চেক করে করা।
এই জন্য যদি কখনো কারো আপনার প্রয়োজন মনে হয়, কাউকে দিতে যদি মনে চায়, মনে হয় যে কাউকে দেওয়া উচিত, প্লিজ লেট মি নো, আমাকে একটু জানিয়ে দিবেন। আদারওয়াইজ আপনি তো ফুললি এটা এম্পাওয়ার্ড যে আপনি পুরো এই জায়গাটাতে আপনার এম্পাওয়ার্ড। কারণ আমি আমি খুবই মাঝে মাঝে খুবই ডিস্টার্ব ফিল করি যে আমি আমার কোর্সে নাই, কারণ আপনাদের কোর্স, আপনাদের এক্সেল, আপনাদের এগুলি কিন্তু আমার সাথে আমার কাছে থাকে, আমার কোর্সে নাই। বাট আমারই পরিচিত একজন বললো যে জাকির ভাই আপনার শীট তো পড়ে খুব ভালো পরীক্ষা দিয়েছি। কি ব্যাপার আপনি মানে ওর ভাইবা মানে রিটেন কোয়েশ্চেন, একজন আমাকে ফোন দিল হঠাৎ করে ভাইবা রিটেন পরীক্ষার পরে ফোন দিল, ফোন দিয়ে খুবই আবেগ আপ্লুত, ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনার সিটগুলি পেয়ে আমি মানে আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। তো আমি বললাম যে আপনার আপনি কি আমাদের সাথে অ্যাড করা? বললো যে না, আপনার ওখানে কোর্স করেছে একজন, একজন আমাকে সিটগুলি দিয়েছে। সো এটা ডেফিনেটলি মানে, এবং এবং উনি আবার এটাও বলেছে যে ভাইয়া আমি কিন্তু একটু ভালো মনের মানুষ, তো আমি আমার আপনার এই শিটগুলি আমার মানে আমাদের ব্যাংকে যতজন আমার রিচে ছিল সবাইকে দিয়েছি যে পড়ে যাতে পাশ করতে পারে। বাট ইট ইজ নট ফেয়ার, আই থিঙ্ক ইট ইজ নট ফেয়ার। পরে আমি জেনেছি কে শিট দিয়েছে কি হয়েছে আমি জেনেছি, বাট এটা আসলে ফেয়ার না, এটা ইন্টিগ্রিটি রিলেটেড কোয়েশ্চেন। সো সবাইকে রিকোয়েস্ট করছে, কারণ আপনাকে এন্ড একদম লাস্ট আওয়ার পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়েছি। আপনাদের সাপোর্টের আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আমি আমার একটা মেসেজ শেয়ার করছি, আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। মানে আমি ডেডিকেটেডলি আপনাদেরকে যতটুকু হেল্প করা দরকার, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। আমি আমি আমার যতটুকু হেল্প করা দরকার আমি ততটুকু হেল্প করার চেষ্টা করি, ততটুকু হেল্প করার চেষ্টা করি, মানে যার যেখানে দরকার। সুতরাং আপনারা কেউ ইন্টিগ্রিটি রিলেটেড ইস্যুতে দয়া করে আমার সাথে, মানে ইন্টিগ্রিটি রিলেটেড ইস্যুতে যাতে কোনো কারণে কোনো প্রবলেম না হয়, কারণ ইন্টিগ্রিটি রিলেটেড ইস্যুতে কোনো প্রবলেম হলে আমি আসলে সেই ইস্যুটা খুব বেশি প্রপার ওয়েতে কাভার অফ করতে পারি না। হ্যাঁ, কাভার অফ করতে পারি না বা আমার ওটা খুব পছন্দ করি না। জাস্ট আমি একটা একটা ডেমো দেখাচ্ছি, একটা ডেমো দেখাচ্ছি যে থার্সডে, আচ্ছা এটা আমার এই হোয়াটসঅ্যাপে নাই। আজকে ভোরে, ভোর রাত, ভোরে 5টা 22 মিনিটে আমাকে একজন মেসেজ করেছেন, 5টা 22 মিনিটে, ভোর রাতে ভোরে জাস্ট 5টা 22 মিনিটে ওনার একটা সাপোর্ট দরকার। উনি আমাকে একটা মেসেজ করেছেন যে ভাইয়া এই এটা একটু আমাকে একটু এটা ইমার্জেন্সি দরকার, আমাকে এটা একটু সাপোর্ট দেন। তো আমি 5টা 22-এ, 5টা 22-এ দেখেন কতখানি ফ্রি হলে তিনি 5টা 22-এ, 5টা 22 মানে এএম আজকে উনি আমাকে ফোন দিয়েছেন দুইবার। মানে 5টা 22-এ নর্মালি তো ফোন দেওয়ার কথা না, হ্যাঁ, নর্মালি ফোন দেওয়ার কথা না। সো 5টা 22-এ উনি আমাকে ফোন দিয়েছেন, আমি সিঁড়িতে যাব। ফোন দেওয়ার পরে আমাকে ফোন দিয়েছেন 5টা 26-এ, 5টা 26-এ আমার সাথে কথা হয়েছে ওনার, এবং 5টা 26-এর পরে আমি ওনাকে ফোন দিয়েছি, উনি আমাকে ফোন দেওয়ার পরে 5টা 26-এ ওনার সাথে আমার কথা হয়েছে। কথা হওয়ার পরে আমি ওনার একটা ইস্যু ছিল, সেই ইস্যুটা আমি সলভ করেছি, মানে কথা বলে সলভ করেছি যে ভাই আপনি টেনশন করার দরকার নাই, ইস্যুটা এভাবে এভাবে সলভ হবে। সো আপনি টেনশন করার দরকার নেই, আমি সলভ করছি ইস্যুটা। সো মা আমি ধরেন এতটুকু সাপোর্ট দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, আমি জাস্ট এটা একটু এই যে এই এই মানে ডিটেলটা আপনাদের দরকার নাই, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি যে ওনার সাথে আমার কথা হয়েছে 5টা 12 মিনিটে, আজকে 5টা 12 মিনিটে, এই যে 5টা 12 AM ভোরে ওনার সাথে আমার কথা হয়েছে। তারপরে এটা নিয়ে আমরা কাজ করেছি 6টা 6:30 পর্যন্ত। তারপরে একটা মেইল দেওয়া হয়েছে একটা জায়গায় ওনার একটা এক্সাম রিলেটেড, দেন ওনার প্রবলেমটা সলভ হয়েছে। সো আমি এতটুকু সার্ভিস কিন্তু আপনাদেরকে সবার জন্যই, আমার জন্য আমার কাছে ওপেন। 5টা 22 মিনিটে আমার একটা কোর্স করা একজন যদি আমাকে ফোন দিতে পারে, দেয়, যে ভাইয়াকে ফোন দেই, ভাই আমাকে এই মুহূর্তে সাপোর্ট করবে, 5টা 22 মানে ভোর তখন, মানে ফজরের সময়, যতটুকু মানে উঠে না তারপর ফজর নামাজ পড়েছি এরকম ইস্যুস। সো অতটুকু সাপোর্ট আমি দেই। বাট রিকোয়েস্ট আমার সাথে আমি খুব বেশি অ্যাডে বিশ্বস্ত না, মানে বিশ্বাস করি না যে আমার সাথে মানে আমি অনেককে জানাবো, আমি আমার কোর্সে অ্যাড হন বা এই রিলেটেড ইস্যুতে না। আমার সাথে যারা জয়েন করে, একটা কোর্সে জয়েন করলে অন্য কোর্সে জয়েন করে। এমনও আছে যে
ডিপ্লোমার একটা কোর্সে অ্যাড হয়েছে একটা সাবজেক্টের কোর্স, সেখান থেকে ব্যাংক প্রমোশন, সেখান থেকে সিডিসিএস, সেখান থেকে ভাইবা, এরকম পার্টিসিপেন্টও আছে। তো এটা লং জার্নি, আরো কোর্স, আরো পড়াশোনা, যেহেতু আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি, বিভিন্ন কারণে একজন আরেকজনের সাথে পরিচয় থাকবে, যোগাযোগ হবে। সো আপনাদের যারা ভাইবা রিলেটেড ইস্যু আছে, আপনাদের এন্ড টু এন্ড টপিকস পর্যন্ত আই এম উইথ ইউ। বাট রিকোয়েস্টেড এভরিওয়ান যে আপনারা আপনাদের ইন্টিগ্রিটিটা প্লিজ আপহোল্ড করবেন। ওকে। সো ফাইনালি আমরা ইসলামী ব্যাংকিং নিয়ে এখন কথা বলবো। আর এমসিকিউ শিটটা রাতে আপনারা পেয়ে যাবেন, যাদের পরীক্ষা আপকামিং পরীক্ষা আছে তারা রাতেই পেয়ে যাবেন। আর বাকি শিটগুলি, বাকি রেকর্ডিংগুলি, এভরিথিং ইজ ইনপুটেড ইন ইউর গ্রুপ। তো ইসলামী ব্যাংকিংটা নিয়ে আমাদের আসলে কি জানতে হবে? ইসলামী ব্যাংকিং খুব বেশি প্রশ্ন জানতে হবে এমন না, আমরা কনসেপ্টগুলি নিয়ে একটু আলোচনা করব। আলোচনা করলে আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে। ইসলামী ব্যাংকিং মানে কি? ইসলামী ব্যাংকিং মানে হচ্ছে এমন এক ধরনের ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, যে অ্যাক্টিভিটিসগুলি মূলত ইসলামিক শরিয়ার উপর বেস করে প্রতিষ্ঠিত। ইসলামী চলে ব্যাংক এসে গেছে, চলে ইসলামী এসে ব্যাংকিং গেছে। তাহলে কি? ইসলামী ব্যাংকিং হচ্ছে এমন এক ধরনের ব্যাংকিং যেই ব্যাংকিংগুলি ইসলামিক শরিয়ার উপর বেস করে প্রতিষ্ঠিত। এখন ইসলামিক শরিয়া মানে কি? ইসলামিক শরিয়া মানে হচ্ছে, ইসলামিক শরিয়ার সোর্স হচ্ছে তিনটা। একটা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। এই চারটা জিনিসের উপর বেস করে ইসলামী ব্যাংকিং পরিচালনার জন্য যেই নির্দিষ্ট নির্দিষ্ট প্রিন্সিপাল সেট করা হয়, সেই প্রিন্সিপালকেই বলা হয় শরিয়া বেস প্রিন্সিপাল। সো ইসলামী ব্যাংকিং শরিয়া বেস প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত। এই শরিয়া বেস প্রিন্সিপালগুলি কি কি? ইসলামী ব্যাংকিং এ কোন কোন প্রিন্সিপালস গুলিকে ফলো করা হয়? ইসলামী ব্যাংকিং এ 1 নম্বর প্রিন্সিপালস ফলো করা হয় প্রহিবিশন অফ ইন্টারেস্ট। অর্থাৎ ইন্টারেস্টের অ্যারাবিক ওয়ার্ড অর্থ হচ্ছে রিবা। রিবা সম্পূর্ণ অবৈধ, রিবাকে কখনো কনসিডার করা হবে না। এটা হচ্ছে ইসলামী ব্যাংকিং এর প্রথম মোস্ট প্রিভেটিভ বৈশিষ্ট্য, যে ইন্টারেস্টটা এখান থেকে প্রহিবিটেড। 2 নম্বর হচ্ছে ইসলামী ব্যাংকিং এ প্রফিট এবং লস শেয়ারিং মেকানিজমটা কাজ করে। এখানে তিনটা কথা আছে: প্রফিট, লস এবং রিস্ক। যদি আমি এই পয়েন্টটাকে অ্যাড করি, তাহলে ইসলামী ব্যাংকিং এ প্রফিট, লস এবং রিস্কটা শেয়ার হয় কিভাবে? প্রফিট যদি যা হয়, যে দুইজন বিজনেস করবে, কাস্টমার এবং ব্যাংক, তারা যে রেট ফিক্সড করবে আগে থেকে, সেই রেটে দুজন শেয়ার করবে। যদি লস হয়, সেম একই রকম, যে রেটটা আগে থেকে ফিক্সড করা আছে সেই রেটে দুইজনের লস শেয়ার করবে। যদি কোনো রিস্ক ইনকার্ড হয়, রিস্ক ইনকার্ড করার ক্ষেত্রে যে যতটুকু প্রফিট পাবে তার উপর সেই রেশিও অনুযায়ী তারা রিস্কটাও সেখান থেকে নেবে। সো প্রফিট, লস এবং রিস্ক, তিনটা জিনিসই সাধারণত ইসলামী ব্যাংকিং এ শেয়ার হয়। ইসলামী ব্যাংকিং এ ইন্টারেস্টটাকে প্রহিবিটেড করা হয়। ইথিক্যাল ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংকিং সকল প্রোডাক্টের উপর ইনভেস্টমেন্টটাকে এনকারেজ করে না। ইসলামী ব্যাংকিং বলে যে যে সকল প্রোডাক্ট শরিয়া অ্যালাউড, সেই সকল প্রোডাক্টের উপরই শুধুমাত্র ইনভেস্টমেন্ট হবে। সো যেমন অ্যালকোহল উৎপাদন, তারপরে গ্যামলিং, তারপরে অস্ত্র ব্যবসা, এই জায়গাগুলিতে ইসলামী ব্যাংকিং কোনো ধরনের ফাইন্যান্স করে না। ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস, কনভেনশনাল ব্যাংকিং এর ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস আছে, বাট ইসলামী ব্যাংকিং এর ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস, অ্যাকাউন্ট এবং এর সাথে একটা ছোট্ট ওয়ার্ড অ্যাড করি, অ্যাকাউন্টেবিলিটিটা বেশি এনশিওর করা হয়। অ্যাসেট বেস ফাইন্যান্সিং, ইসলামী ব্যাংকিং টাকার উপর টাকা এই ধরনের ফাইন্যান্সিং এ সাধারণত ইনভলভ করে না বা বিলিভ করে না। তারা অ্যাসেট বেস ফাইন্যান্সিং এ সবচেয়ে বেশি ইনক্লুডেড থাকে বা অ্যাসেট বেস ফাইন্যান্সিং করে। অর্থাৎ ধরেন যে কোনো একটা অ্যাসেট, যে কোনো একটা প্রোডাক্ট ইত্যাদির উপর বেস করে তারা ফাইন্যান্সিংটা করে। সোশ্যাল রেসপন্সিবিলিটি, ইসলামী ব্যাংকিং এ সোশ্যাল রেসপন্সিবিলিটি এনশিওর করা হয়। এবং খুব ইম্পর্ট্যান্ট আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে জাকাত কনসিডার করা। ইসলামী ব্যাংকিং এ প্রফিটের উপর একটা নির্দিষ্ট অংশ জাকাত দেওয়া হয়। যেমন আমাদের সম্পদের উপর আমাদের একটা নির্দিষ্ট হারে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, ইসলামী ব্যাংকিং তাদের প্রফিটের উপরও একটা নির্দিষ্ট অংশ জাকাত প্রোভাইড করে। সো খুবই ইউনিক ইসলামী ব্যাংকিং। মানে ইসলামী ব্যাংকিংটা যদি ধরেন ধর্মীয় অনুশাসনটা বাদ দিয়েও যদি ইসলামী ব্যাংকিংটা কোনো একটা কান্ট্রিতে প্র্যাকটিস করা যায়, এইটা পুরো কান্ট্রির ইকোনমিটাকে স্ট্রেট ফরওয়ার্ড করে ফেলবে। ফেয়ার অ্যাকাউন্টিং বা ফেয়ার ব্যাংকিংটাকে এনকারেজ করে ইসলামী ব্যাংকিং। মানে আমি ধর্মীয় দিকটাকে না বলি, যে ধর্মীয় দিকটা অনেকে বলেন যে ইসলামী ব্যাংকিং তো ধর্মীয় দিক থেকে যায়, এখন আমি ধর্মটা যদি না মানি তাহলে ইসলামী ব্যাংকিং করা যাবে কিনা। আবার অনেকে বলে যে ইসলামী ব্যাংকিং আসলে কনভেনশনাল ব্যাংকের মতোই, বলে ওরা ইন্টারেস্ট নেয় না, বাট ইন্টারেস্ট নেয়। কিন্তু সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং এর স্পিরিট কিন্তু খুবই মহৎ এবং
মহৎ এবং সোসাইটিকে এগিয়ে নেওয়ার মতো। দিস ইজ ইম্পর্টেন্ট, সোসাইটিটাকে এগিয়ে নেওয়ার মতো। সো ইসলামী ব্যাংকিং এ তাহলে যদি ইসলামী ব্যাংকিং এর মূল ফিচারগুলি বলি, এখানে জাকাত আছে স্পেশালি, এখানে অ্যাসেট বেস ফাইন্যান্সিংটাকে এনকারেজ করা হয়। তারপরে এখানে শরিয়া শরিয়া অ্যালাউড প্রোডাক্টগুলিতে এখানে ইনভেস্টমেন্ট করা হয়। এখানে ইথিক্যাল ইনভেস্টমেন্ট করা হয় যেটাকে আমরা বলি। এখানে প্রফিট লস এবং রিস্কটা শেয়ার করা হয়, এবং এই জায়গাটাতে ইন্টারেস্টটাকে প্রহিবিটেড করা হয়। সো কনভেনশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে যদি আমি এবার পার্থক্য তৈরি করতে যাই যে দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, তাহলে আমি বলতে পারি যে ইসলামী ব্যাংকিং ইন্টারেস্টটা হচ্ছে প্রহিবিটেড, কনভেনশনাল ব্যাংক ইসলামী ইন্টারেস্টটা প্রহিবিটেড না। তারপরে হচ্ছে ইসলামী ব্যাংকিং এ প্রফিট রিস্ক এবং লসটা শেয়ার করা হয়, কনভেনশনাল ব্যাংকিং এ প্রফিট রিস্ক সাধারণত শেয়ার করার কথা বলা থাকে না। যাই হোক না কেন, পুরোটাই ব্যাংকের উপর পড়ে। ইসলামী ব্যাংকিং ইথিক্যাল ব্যাংকিং থেকে এনকারেজ করে, কনভেনশনাল ব্যাংক এই টাইপের অ্যাক্টিভিটিতে সাধারণত ইনভলভ থাকে না। সাধারণত ইনভলভ থাকে না, কনভেনশনাল ব্যাংকিং এ ইনভলভ থাকে না। জাকাতের মতো স্পেশাল ফিচার ইসলামী ব্যাংকিং এ আছে, যেটা কনভেনশনাল ব্যাংকিং এ নাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা পার্ট হচ্ছে, ইসলামী ব্যাংকিং সাধারণত অ্যাসেট বেসড ব্যাংকিং এর সাথে জড়িত, টাকার উপর টাকার ব্যাংকিং এর সাথে সাধারণত ইসলামী ব্যাংক জড়িত না, বাট কনভেনশনাল ব্যাংক টাকার উপর টাকা এই রিলেটেড বিজনেসের সাথে জড়িত থাকে। সোর্স অফ শরিয়া আমি আগেই বলেছি, সোর্স অফ শরিয়া হচ্ছে চারটা। একটা হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, যেখানে আসলে সকল কিছুর সলিউশন একত্রে দেওয়া হয়েছে। সুন্নাহ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং তার নির্দেশনাগুলিকে আমরা সুন্নাহ হিসেবে মানি। ইজমা হচ্ছে কনসেনসাস, অর্থাৎ সর্বসম্মতি। অর্থাৎ কোনো একটা অঞ্চলে, কোনো একটা অঞ্চলের অনেকগুলি মানুষ, আহ, কোরআন সুন্নাহ কোনো অঞ্চলের অনেকগুলি মানুষ বা ইসলামী জানাশোনা ব্যক্তি কোনো একটা ব্যাপারে যেই ফতুয়া দেয়, এবং এই ফতুয়া যদি সকলে মেনে চলে, তাহলে সেই ফতুয়াটাকে আমরা বলবো ইজমা। ইজমা ইজমার ক্ষেত্রে একটা ফতুয়া, যেমন যেমন একটা কথা বলা ছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মানে মৃত্যুর আগ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যতগুলি কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছে, সবগুলি নাজিলকৃত আয়াতসমূহ কি হতো, হয়তো পাথর, পাতা, তারপরে পশুর বাকল, পশুর চামড়া, তারপরে মাটিতে অথবা দেওয়ালে লিখে লিখে সংরক্ষণ করা হতো। এবং তো তখনকার দিনে যারা মানে কোরআন তেলাওয়াত করতেন বা আহ, যারা কোরআন মুখস্থ করতেন, হাফেজ ছিলেন, তাদের স্মরণশক্তি অনেক বেড়ে ছিল, তারা মুখস্থ করে ফেলতে পারতেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যখন আস্তে আস্তে এই হাফেজরা মৃত্যুবরণ করতে শুরু করলেন, বা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গার ইনফরমেশনগুলি বিকৃত হতে শুরু করলো, তখনকার যুগে মুসলিম স্কলার্স যারা আছে তারা এবার একত্রে চিন্তা করলেন যে যদি আমরা প্রপার ওয়েতে কোরআন মাজিদকে পান্ডুলিপি আকারে তৈরি না করি, পান্ডুলিপি আকারে যদি তৈরি না করি, তাহলে কোরআন মাজিদ বিলুপ্ত না হলেও বিকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য তারা ডিসিশন নিল যে কোরআন মাজিদকে আমরা পান্ডুলিপি আকারে তৈরি করব। সো যেখান থেকে ইনফরমেশন আছে, সকল ইনফরমেশন, সকল ডেটা, সকল আয়াতগুলিকে একত্রে কালেক্ট করে কোরআন মাজিদের বর্তমান আমরা যে গ্রন্থ আকারে পাই সেটা পেয়েছি। তার মানে কোরআন মাজিদ গ্রন্থ আকারে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ প্রদত্ত নির্দেশের মাধ্যমে কিন্তু হয়নি। এটা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে ইসলামী স্কলারসদের ডিসিশনের পরে এই কোরআন মাজিদটা বর্তমানে গ্রন্থ আকারে প্রতিষ্ঠিত হয়েছে। না মানে এই গ্রন্থ কিন্তু আমি যদি মুসলমান হই, হিন্দু হই বা যে ধর্মে হই, আমি কিন্তু এটাকে একসেপ্ট করি, এবং এই একসেপ্টটাই হচ্ছে ইসলামিক বিউটি। সো এটা হচ্ছে ইজমা, ভুলার কথা না। ছোট, সুন্দর এবং 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 লজিক্যাল একটা এক্সাম্পল, একদম ইজি ইজি একটা এক্সাম্পল দেওয়া। কিয়াস, কিয়াস মানে হচ্ছে, কিয়াস মানে তো আমরা বুঝি, কিয়াস হচ্ছে উর্দু শব্দ যার অর্থ হচ্ছে অনুমান করা, অনুমান করা। আর ইসলামিক হিস্ট্রিতে কিয়াসকে বলা হয় কোনো একটা কাজ কম্পেয়ার করে তৈরি করা, কম্পেয়ারের কোনো একটা জিনিসের সাথে সাদৃশ্য বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে কোনো একটা জিনিস নিয়ে যখন কোনো দিক নির্দেশনা দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় কিয়াস। সেইটাও সাধারণত, কিয়াসও সাধারণত আহ, ইসলামিক স্কলার যারা আছে তারা কিয়াসও সাধারণত
প্রোভাইড করেন, কিন্তু কিয়াস প্রোভাইড করার ক্ষেত্রে মনে রাখতে হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইজমা অ্যান্ড কিয়াস। ইজমার ক্ষেত্রে কোনো কম্পারিজন নাই। এটা হচ্ছে সমাজে এরকম প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেইটাকে সলিউশন করার জন্য এটা করা যেতে পারে, এবং এটা করলে ইসলামের কোনো নিয়ম নীতি অবিকৃত বা নষ্ট হবে না। এই মর্মে যখন সকলে সকলে মত প্রকাশ করে, কনসেনসাস দেয়, তখন সেটাকে আমরা বলি ইজমা। আর কিয়াসের ক্ষেত্রে বলা হচ্ছে কম্পারেটিভ অ্যানালাইসিস করে যে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটাকে সলিউশন করার জন্য এর কম্পেয়ারে এইটা করা যেতে পারে, এটা করলে প্রবলেমটা সলভ হবে। একটা জিনিসের প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটাকে সলভ করার জন্য একটা ডিসিশন নেওয়া, যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় কিয়াস। আমরা যদি এক্সাম্পল দিই, একটু রাফ এক্সাম্পল দিই, ফিমেল যারা আছেন তারা কিছু মনে করবেন না। এক্সাম্পলটা আমরা এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটাই বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অজু করার কথা বলা আছে, মানে হাদিসে কিভাবে আমরা অজু করব সেই ব্যাপারে বলা আছে, কোরআন মাজিদে বলা আছে যে নামাজ পড়তে হবে। অজুটা আমরা কিভাবে বলবো সেটা ক্লিয়ার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেটার উনি উনি দেখিয়েছেন, বা তারপরে সেটাকে লিগ্যাসি আকারে কন্টিনিউ করা হয়েছে। অজুতে বলা হয়েছে আমাদের শরীরের বিভিন্ন অংশ তিনবার করে ধৌত করার কথা বলা হয়েছে, টাকনিগুড়া পর্যন্ত, হাতের কনুই পর্যন্ত, মুখমণ্ডল, তারপরে নাক মাসে করা, কুলি করা, তারপরে মাথা মাসেও করা, নির্দিষ্ট নিয়ম আছে। সো এই নিয়মগুলি মিন করে যে যেই যে অংশগুলি কথা বলেছে, যেমন পায়ের টাকনু পর্যন্ত পুরো অংশ ধৌত করা, হাতের কনুই পর্যন্ত পুরো অংশ প্রতি 2 হাত তিনবার করে ধৌত করা। এখন আগের যুগ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ বা তারও আগের যুগে, যখন কোরআন মাজিদ হয়েছে বা হাদিস আসছে, তখন আমাদের এখনকার যুগের মতো আহ লিপস্টিক এবং নেল পলিশটা আসে নাই। হ্যাঁ, তখন ফিমেল যারা, তারা স্বাস্থ্য না এটা বলা যাবে না, তারা স্বাস্থ্য, তখনকার যে ট্রেন্ড ছিল বা তখনকার যে উপাদানগুলি দিয়ে মানে মহিলারা রূপচর্চা করতেন, সেগুলি আহ, মানে চেহারার উপর, ঠোঁটের উপর বা নখের উপর অনেকখানি লেগে থাকতো না। কিন্তু আমাদের যুগে, এখন মডার্ন যুগে এসে আমরা যে নেল পলিশটা দিচ্ছি, সেটা নখের উপর দিলে একটা প্রলেপের মতো পড়ে যায়। ঠোঁটের উপর আমি যখন লিপস্টিক, আমি বলেছি আগে যে কেউ প্লিজ অন্য কোনো ভাবে মাইন্ড করবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠোঁটে যখন আমরা লিপস্টিক দিচ্ছি, যদি আমরা মানে অনেক ব্র্যান্ডেড লিপস্টিক কি জানি, মানে আমার ওয়াইফ একটা কিনে কোনটা 2700 টাকা দিয়ে, আমার মানে শরীর গরম হয়ে যায়, কিভাবে 2700 টাকা দিয়ে একটা লিপস্টিক কিনলা, ঘটনা কি? ও বলে যে এটা 3 দিনও আমার ঠোঁটের থেকে যাবে না যদি আমি কোনোভাবে এটাকে মানে ডিমোলিশ না করি। মানে সিরিয়াসলি, সত্যি সত্যি কিনা, হ্যাঁ। খাবার পরেও ঠোঁটের মধ্যে আছে, এরকমও কিন্তু লিপস্টিক আছে। নেল পলিশও আছে, আরো দামি আছে, 2700 পরেও আরো অনেক দামি দামি লিপস্টিক আছে, যেগুলির কালার কম্বিনেশনটা লং লাস্টিং। সো এগুলি যখন আমি লিপস্টিক দিলাম, নেল পলিশ দিলাম, আমি যখন এবার উজু করতে গেলাম, উজু করার পর আমার নখের উপরে কিন্তু পানি লাগার যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা ব্রিচ করছে। এবার ইসলামী স্কলার্স যারা আছে তারা বললেন যে অজু করার নিয়ম হচ্ছে এটা, শরীরের এই অংশগুলি ধৌত করতে হবে, যেহেতু শরীরের এই এই অংশগুলিতে পরিপূর্ণভাবে একজন ফিমেল নেল পলিশ দিয়ে দিলে বা ঠোঁটে লং লাস্টিং লিপস্টিক দিয়ে দিলে, তা ওনার ঠোঁট এবং নখ পানিতে ধৌত হয় না, সুতরাং ওনার পারফেক্ট অজুটা হবে না। দিস রিকমেন্ডেশন ইজ কেম ফ্রম কিয়াস। কম্পারিজন করেছে, অজুর স্ট্রাকচারের সাথে কম্পারিজন করে এই স্ট্রাকচারটাকে দাঁড় করানো হয়েছে। সো এই যে টাইপের প্রচুর পরিমাণ স্ট্রাকচার দাঁড় করানো হয়, এবং এই স্ট্রাকচারগুলি দাঁড় করানোর প্রসেসকে বলা হয় কিয়াস। ইসলাম ইজ বিউটি, মানে যদি আপনি সকল দিক একসাথে দেখে আসেন, দেখবেন যে এখানে মানে আনসোশাল, আন মানে ইরেশনাল, আনজাস্টিফায়াবল কোনো টপিকসে নাই। এখন কথা হচ্ছে আমরা তো তাহলে এত মতিভ্রম কেন? কারণ আমাদের হুজুর যারা আছে, মানে আলহামদুলিল্লাহ, যারা আমাদের ওয়াজ করেন, যারা ইসলামের পথে আমাদেরকে দাওয়াত দেন, 2 জন হুজুর একসাথে বসে একটা জায়গায় একমত পোষণ করবে না। আমাদের দেশের কথাই যদি বলি, আপনি যদি মানে ইউটিউবে যান, ওয়াজ শুনেন, একজন এই কথা বলছে, অন্যজন এই কথা বলছে, একজন এই কথা মানে আপনি নিজে ফ্যাসিলিটেট হয়ে যাবেন, আপনি নিজে পাগল হয়ে যাবেন যে আমি কার কথা শুনবো না না শুনবো। বাট সত্যিকারের ইসলামের স্পিরিটটা কিন্তু যথেষ্ট ইজি, এবং এটা ম্যানকাইন্ড বেনিফিশিয়াল। সো সোর্স অফ ইসলামটা শেষ হলো। এবার আমরা আসছি ডিপোজিট টেকিং প্রসেস, আমরা পড়বো 7 নম্বর এবং 8 নম্বর।
ইসলামী ব্যাংকগুলি কিভাবে ডিপোজিট টেক করে? ইসলামী ব্যাংকগুলি ডিপোজিট টেক করে দুইটা ওয়েতে, একটা হচ্ছে মুদারাবা অ্যাকাউন্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে আল ওয়াদি অ্যাকাউন্টের মাধ্যমে। এইখানে আপনাদের প্রশ্ন রাখার জায়গা আছে, আমি প্রশ্ন, আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, কারণ এই দুইটা জায়গা থেকে পরীক্ষায় অনেক বেশি কোয়েশ্চেন আসে। ইসলামী ব্যাংকিং যাদের আছে, বিশেষ করে ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, তারপর অন্যান্য জায়গাগুলো ইসলামী উইং আছে ট্রাস্ট ব্যাংকের, এই মুদারাবা, আল ওয়াদিয়া এবং মুদারাবা থেকে প্রশ্ন করে বেশি। তো এই এই টপিক্সটা সবাই একটু বোঝার চেষ্টা করবেন। ডিপোজিট কালেক্ট, আমি যে কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নেই, আমি ইনভেস্টমেন্ট করছি না, কিন্তু আমি লোন কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিচ্ছি। দুইটা ওয়েতে আমি ডিপোজিট নিই, একটা হচ্ছে মুদারাবা, আর একটা হচ্ছে আল ওয়াদিয়া। হোয়াট ইজ মুদারাবা? মুদারাবার আরেকটা নাম হচ্ছে প্রফিট লস শেয়ারিং। মানে এখানে দুইটা পক্ষ থাকে। ধরেন আপনি 1 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করবেন, যেটাকে এমটিডিআর বলি। আপনি এমটিডিআর করবেন ব্যাংকে। আমি খুবই ফ্যাসিনেটেড এবং খুবই মানে মানে মাচ অ্যাপ্রিসিয়েটেড, কিছু পার্টিসিপেন্ট আমাদের সাথে এখানে আছেন, দে আর ওয়ার্কিং ইন কনভেনশনাল ব্যাংক অ্যান্ড তাদের ইসলামী ব্যাংকিং আসলে নাই। ইসলামী ব্যাংকিংটা তাদের নাই, ব্যাংকেই নাই। সো যেহেতু তাদের ব্যাংকে নাই, বাট তারপরও তারা কিন্তু জয়েন করেছেন। দিস ইজ কল্ড দ্য লার্নিং স্পিরিট। হ্যাঁ, লার্নিং স্পিরিট। থ্যাংক ইউ। সো মুদারাবা, মুদারাবা হচ্ছে প্রফিট লস শেয়ারিং বিজনেস। প্রফিট প্রফিট লস শেয়ারিং বিজনেস। আমি 5 লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করব ইসলামী ব্যাংকে। সো আমি ব্যাংকে 5 লাখ টাকা দিব, ব্যাংক এই 5 লাখ টাকা আমার কাছ থেকে নিবে। আমাকে বলছে ব্যাংক যে একটা নির্দিষ্ট সময় বা প্রতি মাসে 4.5 বা 5% করে আমাকে প্রফিট দিবে। এই দুইজনের মধ্যে কন্ট্রাক্ট সাইন করে আমি তাকে টাকাটা দিলাম। এবার ইসলামী ব্যাংকে এখানে দুইটা পক্ষ কাজ করছে। যিনি ডিপোজিট প্রোভাইড করেছেন তাকে বলা হয় সাহেবে মাল, সাহেবে মাল, সাহেবুল মাল। আর আরেকটা বলা হয়, ওনার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রাবে মালও বলা হয়, অথবা সুন্দর করে আরেকটা নাম ওনাকে বলা হয় ক্যাপিটাল প্রোভাইডার। তিনটা নামই থাকে, যিনি ডিপোজিট দেন তার তিনটা নামে তাকে অভিহিত করা হয়। একটা হচ্ছে সাহেবে মাল, আরেকটা হচ্ছে রাবে মাল, অথবা ক্যাপিটাল প্রোভাইডার, এই নামও তাকে ডাকা হয়। ওকে। আর যিনি এই টাকাটা ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ যিনি ইনভেস্টমেন্টে নেবেন এই টাকাটা, তাকে বলা হয়, সাধারণত ব্যাংকে ইনভেস্টমেন্ট করে, মানে ব্যাংক এই টাকাটা কাস্টমারের কাছ থেকে নেয়, ব্যাংকে বলা হয় মুদারিব। এই দুইজন যখন ডিপোজিট নেয় তখন দুইজনের মধ্যে একটা রেট ফিক্সড হয়, যে যেটা থেকে যেটুকু প্রফিট হবে 65% আমি কাস্টমারকে দিব, 35% ব্যাংক নিব, অথবা 60% কাস্টমারকে দিব, 40% ব্যাংক নিব, হোয়াট এভার ইট ইজ। আপনি যখন মুদারাব অ্যাকাউন্ট ওপেন করতে যাবেন তখন কিন্তু ব্যাংকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম থাকে সেখানে লেখা আছে যে আপনারা দুজনে কত পার্সেন্টে প্রফিট লস শেয়ার করে এই এই অ্যাকাউন্টটা তৈরি করছেন। এটা কিন্তু ক্লিয়ার বলা আছে, এটা কিন্তু ক্লিয়ার বলা আছে। ওকে। সো ক্লিয়ার যেহেতু বলা আছে, আপনি লাভ হলে যেভাবে যাবে, লস হলে যেভাবে যাবে, সেটার কথাও কিন্তু ওখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমরা দেখে একটু আগে পড়ে এসেছিলাম যে ইসলামী ব্যাংকিং এ লাভ হলে দুজন প্রি ডিটারমাইন্ড রেশিও অনুযায়ী সেটা শেয়ার করবে, লস হলেও তারা প্রি ডিটারমাইন্ড রেশিও আকারে সেটা শেয়ার করবে। লসের ক্ষেত্রে ধরেন এখন আমি এই 1,000 টাকা মানে 5 লাখ টাকা এফডিআর করার পর এখান থেকে যতটুকু প্রফিট পড়েছি সেখান থেকে আমার দুইজনের রেশিও যেটা থাকবে সেই অনুযায়ী আমরা প্রফিটটা নিব। প্রফিটে কোনো প্রবলেম নাই, বাট লস হলে একটা ইস্যু আছে। লস হলে প্রথমত, লস হলে কিন্তু 60-30% যে রেটে প্রফিট নেবেন সেই রেটে লসটা শেয়ার করা হয় না, লসটা শেয়ার করা হবে না। লসটা শেয়ার করা হবে, ধরেন আপনার যদি কোনো প্রজেক্টে লস আসে তাহলে লসটা ইনভেস্টিগেট করা হবে, এটার পিছনে মুদারিবের কতখানি দোষ আছে এটা আইডেন্টিফাই করা হবে। দোষটা বলা হয় না, এটাকে সুন্দর ভাষায় বলে কতখানি নেগলিজেন্সি আছে সেটা পয়েন্ট আউট করা হবে, কতখানি নেগলিজেন্সি আছে সেটা পয়েন্ট আউট করা হবে। পয়েন্ট আউট করার পর যদি দেখা যায় যে ফুল টাকার জন্যই তিনি নেগলিজেন্স, তাহলে মুদারি ফুল টাকা কিন্তু লস দেবেন। আর যদি মনে হয় যে আসলে 10% টাকার জন্য তিনি ভিকটিম, তাহলে 10% টাকার জন্য তিনি লসটা শেয়ার করবেন, বাট লসটা শেয়ার করেন। এই ধরনের অ্যাকাউন্টকে বলা হয় মুদারাবা অ্যাকাউন্ট। ভেরি বিউটিফুল অ্যাকাউন্ট, ভেরি বিউটিফুল অ্যাকাউন্ট। কারণ এখানে লাভ লস সবগুলি জিনিসের দুইটা পক্ষকেই কন্ট্রিবিউশন বা কনসিডারেশনে নেওয়া হয়। আমরা
ফর্মাল একটা এক্সাম্পল দিয়েছি, আপনাদের সেটাই দেওয়া আছে। সেটা হচ্ছে কাস্টমার ডিপোজিটস 10,000 টাকা ইন্টু এ মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট উইথ অ্যান ইসলামী ব্যাংক। দ্য ব্যাংক ইনভেস্ট দ্য টাকা 10,000 ইন এ শরিয়া কমপ্লাইন্ট বিজনেস দ্যাট ম্যানুফ্যাকচারার হালাল ফুড প্রোডাক্ট। আফটার এ ইয়ার দ্য বিজনেস জেনারেটস 1,000 টাকা, 1,000 টাকা প্রফিট করলো এখান থেকে। যদি ব্যাংক এবং কাস্টমারের মধ্যে ফিক্সড হয় যে ইফ দ্য প্রফিট শেয়ারিং রেশিও হয় 70% ফর দ্য কাস্টমার অ্যান্ড 30% ফর ব্যাংক, দ্য কাস্টমার উড রিসিভ 700 টাকা, কাস্টমার পাবে 700 টাকা আর ব্যাংক পাবে 300 টাকা। ইফ দ্য বিজনেস ইনকার্ড এ লস, instead the capital provider will provide টাকা 10,000. However, if the loss will be incurred for the negligence of mudarib, the mudarib will provide loss অ্যাজ রেশনাল, যতটুকু লস হয়েছে ততটুকু সে দিবে। এমন অনেক সময় অনেক ইভেন্ট আছে যে আসলে মুদারিবের কোনো দোষই নেই, মুদারিবের কোনো দোষই নেই ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। মানে কাকতালীয় ভাবে ফোর্স ম্যাজরির ইস্যু, অথবা দৈব চক্রের কারণে, অথবা গড গিফটেড কোনো রিজনের কারণে ওই প্রজেক্ট ফাইন্যান্সিংটা লস হয়েছে। এই টাইপটা যদি প্রুভ হয়, তাহলে ওই লসটা কিন্তু আবার ক্যাপিটাল প্রোভাইডার পুরোপুরি লসটা শেয়ার করবে। সো লস শেয়ারিং এর ক্ষেত্রে দুইটা কথা, খুব মনোযোগ দিয়ে। লাভের ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই, মুদারিবের ক্ষেত্রে। এখানে প্রশ্নটা পেঁচায় ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে। লাভের ক্ষেত্রে আমার কোনো ইস্যুস নাই। লাভের ক্ষেত্রে প্রি ডিটারমাইন্ড যে রেটটা থাকে, সেই রেটে লাভ এবং লাভটা শেয়ার করা হয়। লাভটা গেল, যেমন আমার এখানে 70-30 ছিল, 1,000 টাকা লাভ করেছি, 700 টাকা কাস্টমার পেলো, 300 টাকা ব্যাংক পেলো, ইট ইজ ডিসমিস। এটা নিয়ে আর আমার আর কোনো সে নাই। বাট যদি লস হয় তাহলে দুইটা ইভেন্ট হবে, দুইটা ইভেন্ট। একটা হচ্ছে লস হওয়ার পরে, প্রথমত লস হলে 70-30-তে কিন্তু রেশিও আকারে লসটা শেয়ার হবে না। লসের ক্ষেত্রে হচ্ছে জাস্টিফিকেশন আসবে। জাস্টিফিকেশনটা হচ্ছে দুই রকম। একরকম হচ্ছে মুদারিব অর্থাৎ ক্যাপিটাল যিনি মনিটর করেছেন অথবা ক্যাপিটাল ম্যানেজ করেছেন যিনি, তাকে ইনভেস্টিগেট করা হবে যে এই লসটার পিছনে তার আসলে নেগলিজেন্সি, যেটাকে বাংলায় আমরা অবহেলা আছে কিনা দেখতে হবে। যদি কোনো অবহেলা পাওয়া যায়, তাহলে অবহেলার কারণে যতটুকু লস হয়েছে ততটুকু লস যিনি কাস্টমার তিনি প্রোভাইড করবেন, মানে যিনি ব্যাংক তিনি প্রোভাইড করবেন, অর্থাৎ মুদারিব বহন করবেন যতটুকু লস তার অবহেলার কারণে হয়েছে। আর বাকি অংশটুকু প্রোভাইড করবেন ক্যাপিটাল প্রোভাইডার, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি অ্যানালাইসিস করলাম, কেস অ্যানালাইসিস করলাম, করে দেখলাম যে আসলে যিনি ক্যাপিটাল ম্যানেজ করেছেন অর্থাৎ মুদারিব, তার আসলে কোনো দোষী ছিল না। তাহলে এই লসটা কে প্রোভাইড করবেন? এই পুরো 100% লস বেয়ার করবেন হচ্ছে ক্যাপিটাল প্রোভাইডার। আর যদি এমন হয় লসের মধ্যে আসলে নেগলিজেন্সির জন্য লস হয়েছে 10%, তাহলে ওই 10% লস মুদারিব বহন করবে, অর্থাৎ যিনি যিনি ফান্ড ম্যানেজ করেছেন তিনি প্রোভাইড করবেন, বাকি অংশটুকু ক্যাপিটাল প্রোভাইডার প্রোভাইড করবেন। মানে এখানে বিউটিটাকে ইনফ্লুয়েন্স করা হয়েছে যে সত্যিকার অর্থে ইভেন্টটা যেই রকম হবে সেই রকম করেই লসটা শেয়ার করা হবে। সুতরাং লস নিয়ে যদি প্রশ্ন আসে, এটা এটা নিয়ে প্রশ্ন করে, তাহলে আশা করছি যে সবাই পারবেন, কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো নাও উই আর মুভিং ফর আলোয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট। আলোয়াদিয়া হচ্ছে আমাদের যেটা কনভেনশনাল ব্যাংকিং এ আমরা যেটাকে সিডি অ্যাকাউন্ট বলি, এই সিডি অ্যাকাউন্টটাকে বলা হয় আলওয়াদিয়া অ্যাকাউন্ট। তাহলে আলওয়াদিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়েছে? আলওয়াদিয়া অ্যাকাউন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে আলওয়াদিয়া অ্যাকাউন্টটা কাস্টমার আলওয়াদিয়া অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করলে এটার জন্য ব্যাংক কাস্টমারকে কোনো প্রফিট দিবে না, কিন্তু কাস্টমার যখন ইচ্ছা তখন সে অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবে, আমাদের সিডি অ্যাকাউন্টের মতো। এটা হচ্ছে ডিপোজিট কালেকশন মডিউল ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে। এবার ডিপোজিট কালেকশন করে আমরা তো তাদেরকে বলেছি, যাদের কাছ থেকে ডিপোজিট নিচ্ছি তাদেরকে বলেছি যে আপনাদেরকে আমরা এটার এগেনস্টে একটা প্রফিট দিব। প্রফিট কোথা থেকে দিব? আমার বাসা থেকে নিয়ে দিব? না, আমি কি করব, এই টাকাটাকে এবার ইনভেস্টমেন্ট করব। যাদের লোনের দরকার বা ইনভেস্টমেন্টের দরকার তাদেরকে আমি এই টাকাটা ইনভেস্ট করব, এবং ইনভেস্ট করব যাদের কাছে, তাদের কাছ থেকে যে প্রফিটটা নিব সেই প্রফিটটা যাদেরকে আহ, এই
ডিপোজিটের অ্যাগেনস্টে প্রফিট দিব তার চেয়ে একটু বেশি থাকবে। অর্থাৎ আমি কাস্টমারের সাথে কমিটমেন্ট করলাম যে আপনাকে 3 মাসের এই ফিক্সড ডিপোজিটে আপনাকে প্রতি মাসে আমি 7% করে প্রফিট দিব। এই টাকাটাই যখন আমি ইনভেস্ট করব, তখন আমি এই টাকাটা ধরেন 8.5%-এ ইনভেস্ট করলাম, তাহলে আমি কাস্টমারকে দিব 7%, আর যে জায়গায় ইনভেস্ট করেছি তার কাছ থেকে নিচ্ছি 8.5%, মাঝখানে আমার গ্যাপ থাকলো 1.5%। এই 1.5%টাকে বলা হয় স্প্রেড। এটাকে বলা হয় স্প্রেড। এটা ক্রেডিটেও কিন্তু এই প্রশ্নটা করে, হোয়াট ইজ স্প্রেড। স্প্রেড হচ্ছে রেট অফ ডিপোজিট এবং রেট অফ ইনভেস্টমেন্টের গ্যাপটাকে বলা হয় স্প্রেড। কোনো ব্যাংকের স্প্রেড যত বেশি সেই ব্যাংকের প্রফিট ভলিউমটা তত বাড়বে, যে ব্যাংকের স্প্রেডটা যত কম সেই ব্যাংকের রিস্কটা তত বেশি থাকবে, প্রফিটের পরিমাণটা তত কম হবে। সো ইসলামী ব্যাংকও কনভেনশনাল ব্যাংকের মতো এখানে পলিসি অ্যাডাপ্ট করে যে আমি যখন ইনভেস্টমেন্টে যাব তখন সেটার রেটটা একটু বেশি নিব, কারণ আমার এই ফ্রেডটা প্রফিটের জন্য দরকার, তারপর বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন কস্টিং ম্যানেজ করার জন্য দরকার, রিসোর্সের কস্টিং এর জন্য দরকার। ইসলামিক ইনভেস্টমেন্ট মেকানিজম ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে কোন কোন মেকানিজম সাধারণত অ্যাপ্লাই করা হয়? ইসলামিক ব্যাংকিং এর জন্য সাধারণত 3টা মেকানিজম অ্যাপ্লাই করা হয়। এই মেকানিজম কোনগুলি হচ্ছে বাই মেকানিজম, শেয়ার মেকানিজম এবং ইজারা মেকানিজম। ইনভেস্টমেন্টে এই 3টা মেকানিজম অ্যাপ্লাই করা হয়: বাই মেকানিজম, শেয়ার মেকানিজম এবং ইজারা মেকানিজম। 3টা মেকানিজম মানে কি? যেটা বাই মেকানিজম, একটা হচ্ছে বাই মেকানিজম, আরেকটা হচ্ছে শেয়ার মেকানিজম, আরেকটা হচ্ছে ইজারা মেকানিজম। 3টা মেকানিজম। 3টা মেকানিজমের মধ্যে বাই মেকানিজমের মধ্যে আরো 4টা নিয়ম আছে। 4টা ঠিক বলা যাবে না, এখানে আমরা পড়বো 6টা। মূলত 4টা লেখা আছে কিন্তু পড়বো 6টা, মানে দুইটার আরো দুইটা এডিশনাল নাম থাকে, 6টা। সো বাই মেকানিজমে পড়বো 6টা, শেয়ার মেকানিজমে পড়বো 2টা, ইজারা মেকানিজমে পড়বো 2টা। টোটাল ইনভেস্টমেন্ট মেকানিজমটা 10টা। টোটাল ইনভেস্টমেন্ট মেকানিজমটা হচ্ছে মূলত, যদি সেগ্রিগেট হ্যান্ডে চিন্তা করি তাহলে সেটা হচ্ছে 10টা। এই 10টা মেকানিজমটা নিয়ে আমরা এখন কথা বলবো। এইটা একটু ইম্পর্টেন্ট সবার বোঝার জন্য। একটু আগে যেমন ডিপোজিট নিয়ে আমরা অ্যানালাইসিস করেছি, এই 10টা অ্যানালাইসিস হয়তো নেক্সট 15 মিনিটস আমি করব, অথবা 20 মিনিটস। এই 20 মিনিটস আপনাদের জন্য ইসলামী ব্যাংকিং এর ইনভেস্টমেন্ট বোঝার জন্য খুবই খুবই দরকারি আপনাদের জন্য এটা। এই পার্টটা বুঝতে পারলে, আমরা এক্সাম্পল দিয়ে দিয়ে পড়বো, বুঝতে পারলে এটা খুবই সোজা। বুঝতে পারলে এইটা এটা এটা খুবই সোজা। ওকে, প্রথমে বাই মেকানিজম মানে কি? বাই মানে বাই মেকানিজম মানে হচ্ছে সেল, বাই এন্ড সেল। শেয়ার মেকানিজম মানে হচ্ছে অংশীদার। ইজারা মেকানিজম মানে হচ্ছে ভাড়া। এই 3টে জিনিস, ভাড়া। সো প্রথমে আমরা আলোচনা করব শেয়ার মেকানিজমটা নিয়ে। শেয়ার মেকানিজমটা হচ্ছে 2টা, একটা হচ্ছে মুদারাবা আর একটা হচ্ছে মুশারাকা। মুদারাবাটা ডিপোজিট কালেকশনে ব্যবহার করা হয়, আবার ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। মুদারাবাটা 2টা মেকানিজমে ব্যবহার করা হয়। একটা হচ্ছে মুদারাবা মেকানিজম আর একটা হচ্ছে মুশারাকা মেকানিজম। শেয়ার মানে অংশীদার। মুশারাকা মেকানিজম মানে কি? মুশারাকা মেকানিজম মানে হচ্ছে কোনো একটা জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করবেন, 3জন মিলে ইনভেস্টমেন্ট করবেন। ধরেন কোনো একটা প্রজেক্ট 100 কোটি টাকা ইনভেস্টমেন্ট, একজন করলো 40%, একজন করলো একজন করলো 25%, আরেকজন করলো 35%। তাহলে এটা হচ্ছে মুশারাকা মেকানিজম, 3জন অংশগ্রহণ করে করলো। এখান থেকে যে প্রফিট আসবে, এই প্রফিটটা 40, 25 এবং 35 রেশিও আকারে ভাগ হবে। এখান থেকে যদি কোনো লস আসে তাহলে 40, 25 এবং 35 রেশিও আকারে ভাগ হবে। খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে, মুশারাকাতে যদি কোনো লস আসে, মুদারাবা লসের ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে এটা রেশনাল ক্রিয়েট করতে হবে। রেশনাল মুদারিব যতটুকু মুদারিবের নেগলিজেন্সির জন্য হয়েছে ততটুকু সে প্রোভাইড করবে, বাকি অংশটুকু সাহেবে মাল প্রোভাইড করবে। মুশারাকার ক্ষেত্রে এরকম না। মুশারাকাটা হচ্ছে প্রফিট যেভাবে ক্যালকুলেশন হবে,
লস হলেও সেটাও সেই রেশিও আকারেই তারা লসটা ইনকার করতে হবে। এটা হচ্ছে মুশারাকা। মুদারাবা আমরা একটু আগে ডিপোজিট কালেকশনের মধ্যে যেভাবে পড়েছি, এখানেও একই রকম। এখানেও একই রকম। এখানে খেয়াল করেন, ব্যাংক, আমি যখন ডিপোজিট কালেকশন মোডে থাকি তখন ব্যাংক সাধারণত ব্যাংক মানে রাবে মাল বা মুদারিব হিসেবে কাজ করে। মুদারিব হিসেবে কাজ করে, অর্থাৎ ব্যাংক কাস্টমারের কাছ থেকে ডিপোজিটটা সে নেয়, মুদারিব হিসেবে কাজ করে। মুদারিব হিসেবে কাজ করে মানে কাস্টমার কাছ থেকে ফান্ড নিল যখন সে ডিপোজিট নেয়। ইনভেস্টমেন্ট, এখন ইসলামী ব্যাংকের কাছে 5 লাখ টাকা আছে, এখন সে কাউকে এটা ইনভেস্টমেন্ট করবে, কোনো একজন ব্যক্তি তার কাছ থেকে ইনভেস্টমেন্ট নিতে আসছে, তখন কিন্তু ইসলামী ব্যাংক এই ফান্ডটা যিনি লোন নিচ্ছে বা ইনভেস্টমেন্ট নিচ্ছে তাকে প্রোভাইড করছে। তার মানে ইসলামী ব্যাংক কিন্তু তখন ডিপোজিট প্রোভাইড করছে, ওই টাকাটাই ডিপোজিট প্রোভাইড করছে। তার মানে ইসলামী ব্যাংক তখন রাবে মাল হিসেবে কাজ করবে। সো ইসলামী ব্যাংক ডিপোজিট কালেকশনে মুদারিব, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সে রাবে মাল হিসেবে কাজ করবে। ওকে, বড়োয়ারকে ফান্ড দিল, বড়োয়ার মুদারি ফান্ড নিল, সে ব্যবহার করলো, ব্যবহার করার পর সে প্রফিট বা লসটা রাবে মালের সাথে শেয়ার করলো। এই মেকানিজমটাকে বলা হয় মুদারাবা মেকানিজম। সো মুদারাবা হচ্ছে একটা হাইব্রিড মেকানিজম, যে মেকানিজমটা ইকুয়ালি ইফেক্টেড ইন ডিপোজিট কালেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টমেন্ট মডিউল। এই দুইটা হচ্ছে শেয়ার মেকানিজম। সো শেয়ার মেকানিজম নিয়ে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরও মুশারাকা মেকানিজম যেটা আমরা বলেছি যে ইকুইটি কন্ট্রিবিউশন মেকানিজম, আমরা একটা এখানে এক্সাম্পল দিয়েছি, মিস্টার আলী অ্যান্ড মিস্টার জাকির who decided to start a clothing business together. They each contribute 50,000, creating a total capital 1 lakh for the business. দে অ্যাগ্রিড টু শেয়ার প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি। দুজনে বলেছে যে আমরা যেহেতু সমানভাবে টাকা দিয়েছি, সো আমরা দুইজন সমানভাবে এটা থেকে প্রফিট বা লস শেয়ার করবো। দ্য বিজনেস আর্নস ফর প্রফিট টাকা 80,000 ইন ফার্স্ট ইয়ার, they each receive 40,000. This demonstrates how Musharaka allow for shared ownership, risk and profit and loss. যদি আনফরচুনেটলি এই 40,000 তো লাভ হয়েছে, এটা যদি লাভ 40,000 না হয়ে যদি লস হতো, দুইজনেই ইকুয়ালি শেয়ার করেছে, যদি লস হতো এবং লসটা যদি হতো 20,000 টাকা, তাহলে বলেন তো মিস্টার আলী এবং মিস্টার জাকির কে কত টাকা লস দিত? 10,000 করে। 10,000 করে। এখানে তো আর ওই সার্কামস্টেন্সেসটা দাঁড়াবে না যে লসটা কার জন্য হয়েছে সেটা ঠিক করি, তারপরে অন্য কোনো কারণে যদি কোনো ইস্যু হয় সেটা সেটা ঠিক করি, এরকম তো কোনো কথা নিয়ে বলা হবে না। না, হবে না। ওকে, 2 নম্বর মুডে আসছি আমরা, বাই মেকানিজম। বাই মেকানিজম আছে, বাই সেল মেকানিজম যেটা আছে, সেখানে আমরা এখানে 6টা মেকানিজম নিয়ে কথা বলবো। প্রথমে বাই মুরাবাহা মেকানিজমটা নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে বাই মুরাবাহা মেকানিজম। বাই মুরাবাহা মেকানিজম হচ্ছে কস্ট প্লাস ফাইন্যান্সিং মেকানিজম। অর্থাৎ আপনি কোনো একটা জিনিস কিনবেন এবং এই জিনিসটার প্রাইসটা যিনি দিবে অথবা যার কাছে আপনি প্রোডাক্টটা সেল করবেন তার কাছে সেই প্রাইসটার প্রফিট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে, এই ডিক্লারেশনটা দিয়ে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট কারো কাছে সেল করেন, তখন সেই মেকানিজমটাকে বলা হবে বাই মুরাবাহা মেকানিজম। হাউ ইট ওয়ার্কস, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে এ ক্লায়েন্ট want to purchase a machine for their business but doesn't want to engage in conventional interest based loan. They approach as Islamic bank that offer buy murabaha mechanism for that investment. Okay, the bank purchase the machine from a supplier টাকা 10,000। ব্যাংক সাপ্লায়ার কাছ থেকে মানে ব্যাংক প্রথমে প্রোডাক্টটা এই যে মেশিনটা সাপ্লায়ার কাছ থেকে 10,000 টাকা দিয়ে কিনেছে কাস্টমারের জন্য, কাস্টমার ইউজের জন্য। দ্য ব্যাংক দেন সেলস দ্য মেশিন টু দ্য ক্লায়েন্ট। তারপরে ব্যাংক কাস্টমারের কাছে ওই 10,000 টাকার মেশিনটাই তার কাছে সেল করলো। কত হাজার টাকা সেল করলো? 11,000 টাকা সেল করলো। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, ব্যাংক যখন কাস্টমারের কাছে 10,000 টাকার মেশিনটা 11,000 টাকা সেল করে, তখন ব্যাংক ক্লিয়ারলি বলবে যে মেশিনটার অরিজিনাল দাম 10,000 টাকা, আমি তোমার কাছ থেকে 1,000 টাকা প্রফিট করব, সো এই মেশিনটার দাম হবে 11,000 টাকা। প্রফিট এবং প্রিন্সিপাল মুরাবাহা মেকানিজমে ক্লিয়ার করে বলতে হবে।
বললাম, বলার পরে এবার তাকে আমি বললাম যে এই 11,000 টাকা তুমি এবার কিভাবে দিবা। তুমি লামসাম ওয়েতে দিতে পারো, লামসাম ওয়েতে মানে পুরো টাকাটা একসাথে। অথবা তুমি বলতে পারো যে এখন 10,000-এর মধ্যে 6,000 দিব, সামনের মাসে 4,000 দিব, এরকম বলতে পারো, বলতে পারেন। অথবা এরকম বলতে পারেন যে না, আমি 11,000 টাকা 11টা কিস্তিতে দিব, এটাও বলতে পারেন। সো তাহলে সূক্ষ্মভাবে একটু চিন্তা করেন, মুরাবাহা হচ্ছে এমন একটা মেকানিজম যে মেকানিজমে প্রিন্সিপাল এবং প্রফিট আলাদাভাবে ডিসক্লোজ করা হয়, এবং প্রিন্সিপাল এবং প্রফিট রিপে করার জন্য কাস্টমার চাইলে সেটা লামসামে অথবা ইনস্টলমেন্ট বেসিসে দিতে পারে, অথবা ইনস্ট্যান্ট কেনার সাথে সাথে পরিশোধ করে ফেলতে পারে, ক্যাশ আকারে দিতে পারে, অর্থাৎ সাইটে পেমেন্ট করতে পারে, আবার ডেফার্ডেও পেমেন্ট করতে পারে, লামসাম দিতে পারে, ইনস্টলমেন্ট বেসও দিতে পারে। এটাকে বলা হয় মুরাবাহা কন্ট্রাক্ট। এবার আসি বাই মুয়াজ্জেল কন্ট্রাক্ট, লাইক অ্যাজ মুরাবাহা কন্ট্রাক্ট, প্রায় একই রকম। বাট এখানে একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশন হচ্ছে সিম্পল: আগের মেশিনটা কিনলাম 10,000 টাকা, কাস্টমারের কাছে আমি 11,000 টাকা বিক্রি করব। তবে এইখানে আর ম্যান্ডেটরি ব্যাংককে ফোর্স করা হয় না যে আপনি প্রফিট, প্রিন্সিপাল এবং প্রফিটটাকে আলাদা করে ডিসক্লোজ করেন। ব্যাংক যদি ডিসক্লোজ করে তাহলে করতে পারে, ব্যাংক যদি বলে যে না, প্রফিট এবং প্রিন্সিপালটা আমি আলাদা করে ডিসক্লোজ করব না, তাহলে কাস্টমার সেই জায়গাটাতে ফোর্স করতে পারবে না, এবং বাই মুয়াজ্জেলের কনসেপ্টও নষ্ট হবে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কাস্টমার এখানে কন্ডিশন থাকবে যে আমি এটা নগদে পেমেন্ট করতে পারবো না, আমি এটা বাকিতে ইনস্টলমেন্ট বেসিসে পেমেন্ট করব। অর্থাৎ এটা আমি বাকিতে ম্যান্ডেটরি ওয়েতে আমি পেমেন্ট করবো। এই যে বাকিতে পেমেন্ট করা হয় বলেই এই মেকানিজমটার নাম হচ্ছে বাই মুয়াজ্জেল। বাই মুয়াজ্জেল মানে হচ্ছে সেলস অফ পারচেস ইন ডিলে, ডিলে মানে পরে। বাই সালাম ফরওয়ার্ড সেল, বাই সালাম মানে হচ্ছে আনপ্রোডাক্টিভ জিনিসকে বাই করার জন্য যে কন্ট্রাক্ট। ফরওয়ার্ড মানে কি? ফিউচার ডেটের কন্ট্রাক্ট, সামনের দিনের কন্ট্রাক্ট। ফিউচার ডেটের কন্ট্রাক্টের জন্য যেই কন্ট্রাক্ট, মানে ফিউচার ডেটের ট্রানজেকশনের জন্য যে কন্ট্রাক্ট করা হয় তাকে বলা হয় বাই সালাম কন্ট্রাক্ট। বাই সালাম কন্ট্রাক্টটা খুবই সেনসিটিভ। কোন অ্যাঙ্গেল থেকে সেনসিটিভ? এই অ্যাঙ্গেল থেকে সেনসিটিভ যে বাই সালাম কিন্তু ফিউচার ডেটে করা হয়। ফিউচার ডেট, ইসলামী ব্যাংকিং কিন্তু ফিউচার ডেটকে সব সময় অ্যালাউ করে না। তাহলে এখানে কিভাবে অ্যালাউ করবে? এখানে অ্যালাউ করবে, সে একজন কৃষক তার ফসলের মাঠে ফসল উৎপাদন করবেন। তো কৃষক ফসল উৎপাদন করতে গিয়ে দেখলো যে তার জমি আছে, সেচ ব্যবস্থা আছে, বাট এটা মানে শস্য বা সার ইত্যাদির জন্য তার কাছে কোনো টাকা নাই। ব্যাংকের কাছে আসছে, এসে বললো যে আমার তো এখানে 1 বিঘা জমি আছে, আমি এখানে ধান চাষ করতে চাচ্ছি। এখন এই ধান চাষের প্রসেসের জন্য আমার 50,000 টাকা দরকার, ইনভেস্টমেন্ট দরকার। ব্যাংকে বললো আপনি কি এখানে ইনভেস্টমেন্ট করবেন? তো ব্যাংক বললো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এখানে ইনভেস্টমেন্ট করি তাহলে আপনি আমাকে কি করবেন? বললো যে যখন আমার ধান পাকবে, আমি যখন ধান কেটে উঠাবো, তখন আমি সেখান থেকে আপনাকে 15 মণ ধান দিব। খুব সিম্পল কিন্তু, 15 মণ ধান ধান দিব। তো ব্যাংক চিন্তা করলো যে আচ্ছা 15 মণ ধান আমি ওখান থেকে পাবো, ঠিক আছে, আমি আপনাকে ইনভেস্টমেন্ট করলো। দেখেন, 15 মণ ধান দিব যেটা যেই ধানটার কথা বলেছে, সেই ধানটা কিন্তু এখনো রোপণই করে নাই, বাট ওই ধানটা দেওয়ার জন্য কন্ট্যাক্ট করেছে। অর্থাৎ আনপ্রোডাক্টিভ যে প্রোডাক্টটা এখনো মার্কেটে পাওয়া যায়নি বা হাতে পাওয়া যায়নি, সেই ধরনের প্রোডাকশনের জন্য, প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস এর জন্য যখন কোনো কন্ট্রাক্ট সাইন করা হয় তখন সেই কন্ট্রাক্টটাকে বলা হয় বাই সালাম কন্ট্রাক্ট। আরেকটা বাই সালামের আরেকটা এক্সাম্পল আছে, আমের মুকুলের একটা খুবই খুবই নর্মাল একটা এক্সাম্পল আছে। সেটা হচ্ছে যে আহ, আমে আমের মুকুল অবস্থা অনেক সময় কিন্তু আম বিক্রি করে ফেলে। রাজশাহীর যে আম বাগান আছে সেই আম বাগানগুলি কিন্তু বিক্রি করে ফেলে মুকুল অবস্থায়। আমগুলো আম বিক্রি করে ফেলে, এবং ওই বিক্রি করে বলে যে এই পুরো আম বাগান আমি বিক্রি করছি, এটা এত টাকা দিতে হবে। এবং ব্যাংকের কাছ থেকে বলে যে আম বাগানটা আমি কিনেছি, সো যখন আম প্রোডাক্টিভ হবে তখন আমি আপনাকে এত মেট্রিক টন আম দিব। এরকম ফিউচার কন্ডিশনের উপর বেস করে যেটা কন্ট্রাক্ট করা হয় সেটার নাম হচ্ছে বাইসালাম কন্ট্রাক্ট। বাইসালাম কন্ট্রাক্টের সাথে আরেকটা প্যারালাল কন্ট্রাক্ট বলা হয়, এটাকে বলা হয় প্যারালাল সালাম কন্ট্রাক্ট। এই জন্য এটি আমি নতুন বলেছি যে এটা এডিশনাল একটা কন্ট্রাক্ট আছে, সেটার নাম হচ্ছে প্যারালাল সালাম কন্ট্রাক্ট। এটা একটু সবাই বুঝবেন। একটু আগের এক্সাম্পল বলেছি, ইসলামী ব্যাংক একজন ফার্মারকে একটা লোন দিয়েছে, ফার্মার বলেছে আমার প্রোডাক্ট হচ্ছে ধান, সো আমি আপনাকে ধান পরিশোধ করব। আমি আপনার কাছ থেকে লোন নিয়েছি 40-50 হাজার টাকা, এইটার এগেনস্টে আমি আপনাকে 5,000 টাকা ইনভেস্টমেন্ট, মানে 5,000 টাকা প্রফিট দিব। এইটা যদি হয় তাহলে এইটা ইসলামী ব্যাংকিং এ
বৈধ হবে কিনা একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাদের। যে কাস্টমার, আমি ব্যাংক কাস্টমারকে 50,000 টাকা লোন দিলাম, টাকা লোন দিলাম বা ইনভেস্টমেন্ট করলাম। আমি কাস্টমারকে বললাম যে 50,000 টাকার এগেনস্টে আপনি আমাকে 6 মাস পরে 3,000 টাকা প্রফিট দিবেন, মানে আপনি আমাকে 53,000 টাকা ফেরত দিবেন। কেউ কি বলতে পারবেন যে এইটা বৈধ হবে কিনা? ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে এটাকে বৈধ বলা যাবে কিনা? বৈধ সালাম বলা আলাইকুম যাবে ভাইয়া, না। এটা তো ফিক্সড হয়ে গেল। এটা স্যার ফিক্সড ফিক্সড হয়ে গেল হয়ে তো, গেল। ফিক্সড হয়ে গেল তো, ইন্টারেস্ট হবে। আচ্ছা, এটা প্রথম কথা হচ্ছে, এটা করা যাবে কিনা ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে? যাবে না, ফিক্সড না ভাবে না, যাবে যাবে না। না, যাবে না। যাবে না, অ্যান্সার হচ্ছে যাবে না। আচ্ছা, যাবে না, অ্যান্সার কারেক্ট। এবার আসি কেন যাবে না, এবার বলেন। 3,000 টাকা ফিক্সড করে দিছে এই ফিক্সড জন্য। ফিক্সড ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, 3,000 টাকা ফিক্সড করে দিয়েছে এই জন্য, সবাই বলতে চাচ্ছেন 3,000 টাকা ফিক্সড করে দিয়েছেন এই জন্য। জি স্যার। সবাইকেই আমার এই কথার সাথে একমত যে, মানে সবাই যেটা অভিমত বলেছেন যে 3,000 টাকা ফিক্সড করেছেন বলে এই মেকানিজমটা অ্যাপ্লাই করা যাবে না, সবাই কি এই কথাটা একমত? অন্য কারো কি অন্য কোনো এক্সেপশনাল কথাবার্তা মনে আছে কিনা, আসে? ভাইয়া এখানে প্রফিট শেয়ারিং এর একটা ব্যাপার আছে। ইসলামী ব্যাংকের মেইন জিনিস হলো প্রফিট শেয়ারিং, প্রফিট এন্ড লস শেয়ারিং। সো এটা হুম। আগে থেকে তো ফিক্স করার কোনো উপায় নেই, যেটা হলো লস হবে না লাভ হবে। না, যদি আমার কন্ডিশন, আমার যদি কন্ট্রাক্টে থাকে যে লাভ হবে, লাভ যতটুকু হবে তার থ্রি, মানে 30% আমাকে দিবেন। সো 30% আপনাকে দিলেও 30% আপনাকে দিবে, আর 70% সে নিবে, যদি এরকম কন্ডিশন থাকলো, এরকম কন্ডিশন থাকে, তাহলে থাকতে পারে যে প্রফিট লস, প্রফিট যতটুকু হবে তার 30% আপনাকে দিবে, আর লস যতটুকু হবে তার অতটুকু অংশ সে নিবে। এটা নেওয়া যায়। এটা নেওয়া যায় যদি জি। প্রফিট এবং যদি লস প্রফিট বলে, হয়, যদি প্রফিট যদি হয়, প্রফিট হয়। যদি প্রফিট হয়। যে যদি প্রফিট হয়, তাহলে আমি যদি কেসটাকে এইভাবে সাজাই, মানে আমি আপনাদেরকে পেঁচাচ্ছি আর কি বেসিকলি। যদি কেসটা এরকম হয়, 50,000 টাকা আমি ফার্মারকে লোন দিয়েছি, মানে লোন করার পরে ফার্মারকে আমি বলেছি, আমি তাকে লোন দিয়েছি টাকা, মানে ইনভেস্টমেন্ট করেছি টাকা, তাকে আমি বললাম যে 50,000 টাকা তুমি আমার কাছ থেকে নিয়েছো, সো তুমি এটার এগেনস্টে আমাকে অন ম্যাচুরিটিতে 50,000 টাকা দিবা, প্লাস তোমার সাথে আমার কন্ডিশন হচ্ছে 60-40 প্রফিট শেয়ার করা, 60-40 প্রফিট শেয়ার করা। সো তোমার এই বিজনেস থেকে যে পরিমাণ মানে লাভ লস হবে, যে পরিমাণ লাভ হবে, যে পরিমাণ লস হবে, সেই পরিমাণ লাভের 60% তুমি আমাকে দিবা, আর 40% তুমি নিবা। অথবা 60% তুমি নিবা, 40% আমাকে দিবা। তাহলে তুমি আমাকে কি দিবা? তুমি আমাকে হচ্ছে টাকা দিবা। আবার প্রোডাক্টটা আমি দেখতে চাই না, তুমি আমাকে টাকা দিবা। তাহলে আমি এখান থেকে তোমাকে ইনভেস্ট করলাম 50,000, ধরেন বিজনেসে লাভ হলো 10,000 টাকা। সো 10,000-এর মধ্যে 60 আর 40 ভাগ করা আছে। সো 60-র মধ্যে ব্যাংক পাবে 6,000, আর কাস্টমার পাবে 4,000। এবার কি করলো? ফার্মার ব্যাংকে আসলো, ব্যাংকে এসে বললো যে আমি তো প্রোডাক্ট সেল করছি, সেল করে আমি এই 10,000 টাকা পেয়েছি, সো 6,000 টাকা আপনি পাবেন, এই নেন আপনার 50,000 প্লাস 6,000, 56,000 টাকা দিলাম। তাহলে কোনো অসুবিধা আছে? না। সবাই কি রাজি, একমত? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা নাই, কিন্তু আমার অসুবিধা আছে। এই পয়েন্টটা সবার সবার মাথায় নিতে হবে। আমরা কিন্তু আবার বলি না যে আমরা সবাই, আমার বোন আমাদের ক্লাস দেখছে পাশ থেকে, যখন আমি বললাম যে আমার অসুবিধা আছে, তো ও ওখানে বসে বসে হাসতেছে যে কেন, ভাইয়া বললো যে এত বড় সবার সাথে কথা বলে সবাই বললো যে এটাতে রাজি আছি, ভাইয়া বললো যে এটাতে রাজি নেই। আচ্ছা, আমি কেন রাজি নাই সেটা হচ্ছে মেইন ইসলামী ব্যাংকিং এর স্পিরিট। দিস ইজ মেইন টপিকস। আমরা এখানে এইখানে একটা পয়েন্ট পড়ে আসছিলাম, অ্যাসেট বেস ফাইন্যান্সিং। ইসলামী ব্যাংক কোনো না কোনো অ্যাসেট বা প্রোডাক্টের উপর ফাইন্যান্স করবে। ইসলামী ব্যাংক কখনো টাকার উপর টাকা ফাইন্যান্স করবে না। অর্থাৎ টাকা দিলাম টাকা নিলাম, এই টাইপের বিজনেস কমপ্লিটলি ইসলামী ব্যাংকিং এর জন্য হারাম। আমরা যখন বাই এই আগের দুইটা এক্সাম্পল পড়েছি, তখন কিন্তু আমি বলেছিলাম যে মেশিন দরকার, মেশিন কিনে দিয়েছি আমি। কারো মোটরসাইকেল দরকার, মোটরসাইকেল কিনে দিব। কারো ফ্রিজ দরকার, কারো
ফ্রিজ কিনে দিব, মানে আমি বলার চেষ্টা করছি আমি যখন কাউকে কোনো ইনভেস্টমেন্ট করব তখন সেইটার একটা আন্ডারলাইং অ্যাসেট থাকতে হবে। এই আন্ডারলাইং অ্যাসেটটা আমি কিনে দিব। আমরা যে আমাদের যে ফরেন ট্রেডের মানে ইসলামী ব্যাংকিং এ কাউকে ইনভেস্টমেন্ট করব, তার যে প্রোডাক্টটা নিয়ে আসছে সেইটাতে আমি ইনভেস্ট করছি, মানে আমি প্রোডাক্টটা কিনে তার কাছে সেল করছি। মেকানিজমটা কিন্তু এরকম দাঁড়ায়। এখন আমরা এখানে যে এক্সাম্পলটা বলছি, আমি তাকে 50,000 টাকা দিচ্ছি ফসলের জন্য। সে যদি আমাকে বলে, কন্ডিশনটা যদি এরকম হয়, মানে দুইটা টাকা ব্যাক টু ব্যাক হইতে পারবে না, একটা টাকা হবে অন্যটা প্রোডাক্ট হবে। আমি যখন কেউ একজন মোটরসাইকেল কিনতে চাচ্ছে, আমি তাকে মোটরসাইকেল কিনে তার কাছে মোটরসাইকেলটা বিক্রি করলাম, তাহলে আমি প্রথমে গুডসটা মানে অ্যাসেটটা তার কাছে বিক্রি করলাম, একটা গুডস তার কাছে বিক্রি করলাম, রিটার্নে সে আমাকে টাকা দিল, কোনো সমস্যা নাই। ফার্মারের বাই সালাম কন্ট্রাক্টে আমি তাকে 50,000 টাকা দিচ্ছি, সে আমাকে ধান চাল বিক্রি করে 6,000 টাকা দিয়েছে, তাহলে আমি ইনভেস্ট করলাম 50,000, সে আমাকে রিটার্ন করলো টাকা, টাকার এগেনস্টে টাকা। এটা ইসলামে প্রহিবিটেড করেছে। মেকানিজমটা তাহলে হবে কি? মেকানিজমটা হবে, আমি তাকে 50,000 টাকা দেওয়ার পরে বলবো যে তুমি এই 50,000 টাকা নেওয়ার পরে এইটা থেকে যে প্রফিট হবে, যত মন ধান তুমি প্রফিট আকারে পাবা, তার 60% ধান আমাকে দিবা। মানে আমি প্রথমে তো টাকা ইনভেস্ট করলাম, দ্বিতীয়বার আমি প্রোডাক্ট নিব, না হলে এটা হালাল হবে না আমার। আর বাকি 40% তুমি নিবা। ভালো কথা, কাস্টমার বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি মানে অন ম্যাচুরিটিতে আসলো, আসার পরে যতটুকু ধান বিক্রি করলো, ধান বিক্রি করার পর তার মূল টাকাটা 50,000 টাকা দেওয়ার পরে 10,000 টাকার ধান তার কাছে এখন আছে। প্রতি মন ধান ধরেন 1,000 টাকা করে যদি ধরি ধরি 10 মন ধান আছে, তো হিসাব অনুযায়ী ব্যাংক 6 মন ধান পাবে আর কাস্টমার 4 মন ধান পাবে। কাস্টমার তার 4 মন ধান নিয়ে ব্যাংকে ফোন দিল যে আপনার 6 মন ধান আছে, আল্লাহর ওয়াস্তে এই 6 মন ধান নিয়ে যান, কারণ আপনার তো ধান বিক্রি করে আপনি তো মানে টাকা নেবেন না। এবার যদি ব্যাংক বলে যে আপনি একটু ধানটা বিক্রি করে দেন, আমরা আপনাকে অনুমতি দিলাম, আপনি ধানটা বিক্রি করে আমাকে টাকাটা দেন, এটা বৈধ হবে। আমার কিন্তু আন্ডারলাইং প্রোডাক্ট ধান হচ্ছে, সো প্রথমে টাকা দিচ্ছি, দ্বিতীয়বার ধান পাচ্ছি, একটা আন্ডারলাইং অ্যাসেট থাকছে, সো এটা বৈধ। আবার ইসলামী ব্যাংক যদি ফ্রেশ ইসলামী ব্যাংকিং করতে চায়, যে এই ধানটা আমি তাকে দিয়ে বিক্রি করব না, তার কাছ থেকে তো সেই ঘুরে ফিরে টাকাই পাওয়া হলো, আমি ধানটা আমার কাছে থাকবে। আমি এবার আমি যখন এই সালাম কন্ট্রাক্ট করলাম, সাথে সাথে এবার আমি মাথায় নিব অন্য একটা পার্টিকে আমি খুঁজবো, কারণ ব্যাংক তো ধান খাবে না আর। অন্য একটা পার্টিকে খুঁজবে যে সামনের 4 মাস পরে আমার কাছে কিছু ধান আসবে, 6 মনের মতো বা 7 মন 8 মন কিছু ধান আসবে, ওই ধানটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই, তুমি কিনবা কিনা। একজন ব্যক্তির সাথে আমি কন্ট্যাক্ট করলাম, তার সাথে কন্ট্যাক্ট হলো, সে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি 3 মাস পরে যে ধান দিবেন আমি সেই ধানটা কিনবো। তো ফার্মার যখন এখন আমাকে 6 মন ধান দিল, আমি তখন তাকে বললাম যে এই যে 6 মন ধান, এই 6 মন আপনি আমার কাছ থেকে কিনে নেন, সো আপনি আমাকে টাকা দেন, এই 6 মন ধানের টাকা দেন। 6 মন ধানের টাকা দিলে আমি টাকাটা পেলাম। এই আমি ধান বিক্রির মাধ্যমে টাকাটা প্রফিটটা পেলাম, এটা বৈধ। তাহলে কোন একটা সালাম কন্ট্রাক্টের আন্ডারলাইং প্রোডাক্টটা সেল করার জন্য যখন কোনো কন্ট্রাক্ট ক্রিয়েট করা হয়, সেই কন্ট্রাক্টটাকে বলা হয় প্যারালাল সালাম। প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল, এটাকে বলা হয় প্যারালাল সালাম। সো প্যারালাল সালাম হচ্ছে একটা সালাম কন্ট্রাক্টের উপর বেস করে গঠিত, কিন্তু এখানে আবার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে সালাম কন্ট্রাক্টের উপর ডিপেন্ডেবল হয়ে প্যারালাল কন্ট্রাক্ট ক্রিয়েট করা যাবে না। সালাম কন্ট্রাক্টের আন্ডারলাইং প্রোডাক্ট সেল করার জন্য প্যারালাল সালাম ক্রিয়েট হবে, কিন্তু ওই কন্ট্রাক্টে বলা যাবে না যে, প্যারালাল সালামে বলা যাবে না যে ভাই আপনার সাথে যে আমি প্যারালাল সালাম চুক্তি করছি, বুঝেন কিন্তু এটা কিন্তু একটা সালাম কন্ট্রাক্টের এগেনস্টে করছি, এবং সালাম কন্ট্রাক্টে ও আমাকে ধান দিবে 3 মাস পর, সেটাই আমি আপনার কাছে বিক্রি করব। 3 মাস পরে সে যদি ধান দিতে না পারে, কারণ এমন হতে পারে যে মানে ফ্লাডের কারণে ধান নষ্ট হয়ে গেছে, এরকম হতে পারে, 3 মাস পরে যদি ধান দিতে না পারি, তাহলে কিন্তু আপনারা মাইন্ড করতে পারবেন না। মানে আপনি তখন আমার মাফ করে দিতে হবে বা আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিব, তখন কিন্তু আমি আপনাকে ধান দিতে পারবো না। এরকম ডিপেন্ডেবল হয়ে প্যারালাল সালাম কন্ট্রাক্ট করা যাবে না। প্যারালাল সালাম কন্ট্রাক্ট হবে, হ্যাঁ, আমার আন্ডারলাইং প্রোডাক্টটা আমি একটা অন্য একটা কন্ট্রাক্ট থেকে পাবো, বাট এত তারিখে আপনাকে এত মন ধান দেওয়ার কথা, বা যতটুকু দেওয়ার কথা, কম বেশি যতটুকু দেওয়ার কথা, আমি তো আপনাকে অতটুকু ধান অ্যারেঞ্জ করে দিব। এখন 4 মাস পরে আমি 6 মন ধান পাবো কিনা এটা কিন্তু আমি আগে থেকে জানি না। 4 মাস পরে আমি যখন ধান পেলাম, যদি আমার ওখানে কোনো শর্টেজ থাকে, প্যারালাল সালাম কন্ট্রাক্টের জন্য ওই শর্টেজটা ফিল আপ করে আমি তার কাছে ধান বিক্রি করব, ওই ধানটা সহ নতুন কিছু যদি ধান দরকার অ্যাড করে আমি তার কাছে বিক্রি করব। আর
যদি ধান লস হয় সালাম কন্ট্রাক্টের, সেটার জন্য প্যারালাল সালাম কন্ট্রাক্টটা কুইট বা নষ্ট করা যাবে না। প্যারালাল সালাম কন্ট্রাক্টে তখন বলতে হবে যে ইয়েস, আমি তোমার এই কন্ট্রাক্টটাকে এক্সিকিউট করলাম। ইস্তিসনা, লাস্ট টু। ইস্তিসনা হচ্ছে সালাম কন্ট্রাক্টের মতোই, তবে ইস্তিসনা হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্টের ক্ষেত্রে ইস্তিসনা কন্ট্রাক্টটা ইউটিলাইজ করা হয়। যেমন সে আমরা যদি বলি একটা ফ্ল্যাট কিনা, একটা ফ্ল্যাট কিনলাম আমি, ফ্ল্যাট কিনে ফ্ল্যাটের মধ্যে, অথবা একটা সিম্পল করে বলি একটা আলমারি বানালাম আমি। আলমারিটা সেগুন কাঠের, গ্লাস থাকবে, জানালা থাকবে, দরজা এরকম হবে, লম্বা এতটুকু হবে, মাটি থেকে এতটুকু উঁচু থাকতে হবে, ডিজাইন এরকম হবে। এরকম কাস্টমাইজ করে আমি একটা আলমারি কিনতে গেলাম আরেকজনের কাছ থেকে, বানিয়ে কিনে আমি সেটা যদি নেই, এই কন্ট্রাক্টের এগেনস্টে তার সাথে আমার যে ডিড হয় সেটাকে বলা হয় ইস্তিসনা কন্ট্রাক্ট। প্যারালাল ইস্তিসনা কন্ট্রাক্ট হচ্ছে ইস্তিসনা কন্ট্রাক্টের প্রোডাক্টটা যদি আমি অন্য কারো কাছে সেল করার জন্য কমিটমেন্ট করি, তাহলে সেটাকে আমি বলবো প্যারালাল ইস্তিসনা কন্ট্রাক্ট। আলমারি বানানোর পরে, আলমারি তৈরি হওয়ার পরে সেটা আমি যদি অন্য কারো কাছে সেল করি, তখন সেটাকে আমরা বলবো প্যারালাল ইস্তিসনা। সো দিস সিক্স আর directly included in buy contract. Now we are moving for ইজারা মেকানিজম। ইজারা মেকানিজম, ইজারা মেকানিজম হচ্ছে দুইটা। এটা শেয়ার মেকানিজম লিখেছে, এটা আসলে ইজারা মেকানিজম। ইজারা মেকানিজম হচ্ছে দুইটা। এখানে ইজারা মানে হচ্ছে ভাড়া। এখানে সবাই একটু ভালো করে বুঝবেন, বুঝলে পড়াটা সোজা, না বুঝলে একটু টাফ। ইজারা মেকানিজম হচ্ছে এখানে দুইটা ভাড়া ভিত্তিক মেকানিজম, হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, এবং একটা হচ্ছে হায়ার পারচেস আর একটা হচ্ছে হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক। হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ককে শর্ট করে বলা হয় এসপিএসএম, আর হায়ার পারচেসকে ইসলামিক ভাষায় বলা হয় ইজারা মুনতাহিয়া বিত্তামলিক। মানে যাদের প্র্যাকটিস নেই তাদের জন্য একটু টাফ ওয়ার্ডিং, ইজারা মুনতাহিয়া বিত্তামলিক। এটা হচ্ছে হায়ার পারচেস। আর হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্ক, সেটা হচ্ছে আরেকটা মেকানিজম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু মেকানিজম? দুইটা মেকানিজম, প্রথমে এটা ভাড়া ভিত্তিক মেকানিজম। যেমন আমি একটা গাড়ি কিনলাম, এই গাড়িটার দাম হচ্ছে 10 লাখ টাকা। সো আমি 10 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার পরে, আমরা এখন হায়ার পারচেস মেকানিজমটা পড়ছি। তো কাস্টমারের কাছে আমি গাড়িটা বিক্রি করব ফেয়ার, প্রথমে বিক্রি করছি গুডস, এবার তার কাছ থেকে টাকা নিলে আমার কোনো অসুবিধা নাই, কারণ আমি তো জানি যে দুইটা ট্রানজাকশনে যে কোনো একটা গুডস থাকতে হবে। সো আমি গাড়ি কিনে তার কাছে গাড়ি বিক্রি করলাম 10 লাখ টাকা। সে আমাকে বলল যে আমি 5 বছরে এই আপনার টাকাটা দিব। সো আমি একবার তাকে বললাম যে তুমি প্রতি মাসে আমাকে 20,000 টাকা করে দিবা। তাহলে 20,000 টাকা করে দিলে কি হবে? 5 বছরে 20,000 টাকা হবে 12 লাখ টাকা। গাড়িটার দাম 10 লাখ টাকা, তোমার কাছ থেকে আমি এই গাড়িটা যেহেতু তোমার জন্য আমি কিনেছি, 2 লাখ টাকা আমি প্রফিট নিব তোমার কাছ থেকে। তুমি প্রত্যেকটা কিস্তিতে আমাকে এই এই প্রফিটটা দিবা, আর প্রিন্সিপালটা আস্তে 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 দিতে থাকবা। প্রিন্সিপাল এবং প্রফিট দিতে দিতে 60 নম্বর কিস্তিতে যখন তুমি পরিশোধ করবা, তখন এই গাড়ির পরিপূর্ণ মালিক তুমি হয়ে যাবে, মানে গাড়িটা তোমার হয়ে যাবে। সো কি হলো, গাড়ি কিনে দিলাম তাকে আমি, সে গাড়িটা চালালো, ভাড়া আকারে চালিয়ে সে আমাকে প্রতি মাসে 20,000 টাকা দিচ্ছে, এবং 20,000 টাকা দিতে দিতে 5 বছর পর পুরো টাকাটা দিল, গাড়ির মালিকটা কাস্টমার হয়ে গেল। এটা হলো ইজারা মুনতাহিয়া বিত্তামলিক বা হায়ার পারচেস। এবার হচ্ছে এইচপিএসএম, অর্থাৎ হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্কে কি হয়? মিল্কে হয় একই রকম কন্ডিশন, শুধু ওখানে এই যে 5 বছরে বা 60টা কিস্তিতে, কিস্তি পরে মালিকানা হয়। হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিল্কে প্রত্যেকটা ইনস্টলমেন্টের পরে মালিকানা শিফট হয়, প্রত্যেকটা ইনস্টলমেন্টের পরে। ধরেন আপনি যদি অর্ধেক ইনস্টলমেন্ট দিয়ে দেন, তাহলে গাড়ির অর্ধেক অংশের মালিকানা, ওনারশিপটা আপনার নামে চলে আসে। অর্থাৎ প্রত্যেকটা ইনস্টলমেন্টে মানে ব্যাংকের মালিকানা কমে যায়, কাস্টমারের মালিকানা বেড়ে যায়। আর ইজারা মুনতাহিয়া বিত্তামলিকে কিন্তু প্রত্যেকটা ইনস্টলমেন্টে ব্যাংকের মালিকানা কমতো না, একদম লাস্ট ইনস্টলমেন্টে গিয়ে ব্যাংকের মালিকানাটা পুরোপুরি জিরো হয়ে যেত, কাস্টমারের মালিকানাটা 100% হয়ে যেত। আর হায়ার পারচেস আন্ডার শিরকাতুল মিলকে যতটুকু আপনি ইনস্টলমেন্ট দিবেন, ব্যাংকের মালিকানা ততটুকু কমতে থাকবে, কাস্টমারের মালিকানা ততটুকু বাড়তে থাকবে। এখন আমাকে বলেন এই দুইটা মেকানিজমের মধ্যে অন দ্য বেসিস অফ কাস্টমার কোন মেকানিজমটা ভালো? এই দুই সেকেন্ডটা ভালো, শিকাতুল মিল্ক যেটা, ওইটাই বেটার, কারণ এটা যেহেতু মালিকানা শিফট হয়ে যাচ্ছে। শিফট হয়ে যাচ্ছে, শিরকাতুল মিল্ক যেটা, সেটা ভালো। ভেরি গুড, ভেরি গুড।
সিরকাতুল মিল্করা ভালো, কারণ এখানে প্রতিনিয়ত মালিকানা পরিবর্তন হচ্ছে এবং এটা কাস্টমারের জন্য বেনিফিটেড। ধরেন এমন হলো, মানে আনফরচুনেটলি আল্লাহ না করুক, আপনি 58টা কিস্তি পরিশোধ করার পরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, আপনি বাকি 2টা কিস্তি দিতে পারলেন না। এবার ব্যাংক বলল আমি তো ফুল মালিকানা আমার, সুতরাং এই ড্যামারেজ ইত্যাদি না দিলে আমি এই মালিকানাটা চেঞ্জ করব না, কিছু করার নাই। বাট হায়ার পার্চেজ এন্ড শিরকাতুল মিল্কে তো এই কথা বলার কোনো সুযোগ নাই, কারণ 58টা কিস্তি দিলে অলমোস্ট 97-98% মালিকানা কাস্টমারের হয়ে যায়। সো মালিকানা যখন হয়ে যায় তখন কাস্টমার সেই গাড়িটা ওন করার একটা ক্যাপাসিটি নিতে পারে, এই জন্য এই মেকানিজমটা ভালো। আমরা এখন ভাইয়া একটু আমার দুটো কোয়েশ্চেন আছে। একটা একটা হচ্ছে, যদি ব্যাংকের প্রফিটের পরিমাণ কম হয় বা লসে থাকে, সেই ক্ষেত্রে এই যে যেটা মানে ধরেন লস প্রফিটের যে রেট এখানে, সেটা কি এটার উপর কি ইফেক্ট করতে পারে? একটা কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, যদি কাস্টমারের কাছে হঠাৎ করে টাকা চলে আসে অন্য কোনো সোর্স থেকে, সে পার্সোনাল সোর্সে যদি আর্লি সেটেলমেন্ট করতে চায়, তখন কি তার এটার জন্য এডিশনাল কোনো খরচ দিতে হয় কিনা? মানে আর্লি সেটেলমেন্ট ফি যেটা বলা হয়, হুম টাইপের কোনো ইস্যু আছে কিনা? একটা হচ্ছে ইন্টারেস্ট, মানে ধরেন মানে আমি কনভেনশনাল ইয়ার ভাবে বলি যে, যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার অর্থাৎ ইন্টারেস্ট না, যেটা মুনাফার হার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে কিনা। আমি প্রথমে এক ধরনের মুনাফার সাথে মুনাফা দেওয়ার জন্য আমি কন্ট্রাক্ট বদ্ধ হলাম, এই যে চুক্তিবদ্ধ হলাম ব্যাংকের সাথে, পরবর্তীতে এটার ব্যাংকের লাভ লসের কারণ, কারণ এটা যেহেতু 5 বছর বা 10 বছর মেয়াদী একটা চুক্তি, ব্যাংকের লাভ লসের কারণে কি আমার রেট চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এবং আরেকটা হচ্ছে আর্লি সেটেলমেন্টের যে ইস্যু, এটাতে কোনো চার্জ আছে কিনা? আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে যদি মানে লং রানের লং 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 টার্মের জন্য যদি আমি অ্যাক্টিভিটিস পারফর্ম করি, রেট চেঞ্জের জন্য ইসলামী ব্যাংকিং এ রেট চেঞ্জের ইস্যুটা অ্যাপ্লিকেবল কিনা। হ্যাঁ, ইসলামী ব্যাংকিং এ লং টার্মে যেই রেট যদি কখনো প্রতিনিয়ত পরিবর্তন হয়, সেই প্রতিনিয়ত রেটটাই সেখানে অ্যাডজাস্ট হবে। কারণ প্রতিনিয়ত রেটের সাথে এই অ্যাডজাস্টমেন্টটা, কারণ আপনাকে প্রফিট দিব আমি বলেছি অন্য একটা ইনভেস্টমেন্ট থেকে, সো ইনভেস্টমেন্টে যখন প্রফিট চেঞ্জ হবে আপনার ডেফিনেটলি ইনকামের উপরও রেটটা চেঞ্জ আসবে, এবং এটা রেশনাল। এটা 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 রেশনাল, কারণ ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে, ধরেন আমরা কিন্তু কনভেনশনাল ব্যাংকগুলিতে এরকম প্রবলেম ফেস করি, এটা কিন্তু খুবই ইললজিক্যাল ইললজিক্যাল হয়। মানে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, যে একটা লোন আমি মানে একটা এফডিআর করেছি, যে এফডিআর এর রেট ছিল আগে আগে মার্কেট প্রতি রেট ছিল, আমি করেছি যে ধরেন 14.5% করে, পরবর্তীতে রেট কমে যাওয়ার কারণে ডিপোজিট রেটটা চলে আসছে 12.5, স্টিল আমার ডিপোজিটটা কিন্তু 14.5%-ই আছে। তাহলে এটা কিন্তু আমি ব্যাংকের ক্ষতি করলাম। ব্যাংক মানে আমার ডিপোজিটটা নিয়েছে 14.5% করে দিবে, কিন্তু 1 বছর পরে রেট কমে গিয়ে রেট হয়ে গেল 11%। এখন ব্যাংক ইনভেস্টমেন্ট করছে 11%, বাট আমার সাথে কমিটমেন্ট 14% হওয়ার কারণে আমাকে অন ম্যাচুরিটিতে 14%-ই দিতে হচ্ছে। সো এটা আলটিমেটলি ব্যাংকের উপর আমি জুলুম করলাম। ইসলামী ব্যাংক এটাকে প্রায়োরিটি দেয় না। ইসলামী ব্যাংক বলছে যে প্রতিনিয়ত যদি ইনভেস্টমেন্টের রেট চেঞ্জ হয়, সাবসিকুয়েন্টলি ডিপোজিটের রেটটাও তার সাথে সমানুপাতিক হারে চেঞ্জ হবে, যেটা রেশনাল। নাম্বার ওয়ান, 1 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার, যদি কেউ আর্লি সেটেলমেন্ট করতে চায়, যদি কেউ আর্লি সেটেলমেন্ট করতে চায়, কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে আর্লি সেটেলমেন্টের ক্ষেত্রে খুব বেশি ইন্টারেস্ট কম বেশি হয় না, কিন্তু ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে কেউ যদি আর্লি সেটেলমেন্ট করতে চায়, তার জন্য কোনো আর্লি সেটেলমেন্ট ফি নাই, উল্টা তাকে এখানে রিবেট দেওয়া হয়, মানে এটাকে তাকে এনকারেজ করা হয় যে আপনি অন্য জায়গা থেকে ফান্ড ম্যানেজ করেছেন, আপনি বিজনেস থেকে ফান্ড ম্যানেজ করেছেন, আর্লি স্টেজে এটা আপনি পরিশোধ করতে পারছেন, সুতরাং এটার এগেনস্টে তাকে বোনাস দেওয়া হয়, যেটাকে বলা হয় রিবেট। সো ইসলামী ব্যাংকিং এর জন্য আমি বলি, যদি সত্যিকার অর্থে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসটা ইসলামী ব্যাংকিং মোডে অ্যাপ্লাই করা যায়, তাহলে কাস্টমার এবং ব্যাংকার দুজনে বেশি বেনিফিটেড হয়। আর কনভেনশনাল ব্যাংকে কিন্তু আর্লি সেটেলমেন্ট উল্টা, যেটা আপনি মুখ দিয়েও বের করছেন যে ভাই আর্লি সেটেলমেন্ট ফি নিতে হয়, কারণ ব্যাংক তখন বলে যে হ্যাঁ আপনার এই কথা, এই টাকার উপর আমি অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলছি, এখন আপনি এখন বললেন যে আপনি লোনটা পরিশোধ করে ফেলবেন, আমি তো এটা ইনভেস্ট করে ফেলছি, আমার লস হয়, সুতরাং আর্লি সেটেলমেন্ট ফি বাবদ আপনি এত টাকা উল্টা আমাকে দিতে হবে। না, ইসলামী ব্যাংকিং এরকম কোনো কথা নাই, বরং উল্টা তাকে আরো এনকারেজ করা হয়, যে রিবেট দিয়ে তাকে বলা হয় যে তোমার এই কাজটা ভালো কাজ করেছো। ভাইয়া আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে
আমি 1,000 টাকা দিয়ে একটা জিনিস কেনার জন্য ব্যাংক আমাকে একটা প্রোডাক্ট কিনে দিল 1,000 টাকা দিয়ে, যেখানে যেটার জন্য প্রফিট হবে 100 টাকা থেকে প্রফিট দিতে হবে, টোটাল 1,100 টাকা পরিশোধ করতে হবে আমাকে 1 বছরে, যদি আমি 1 বছরে পরিশোধ করি 12টা কিস্তিতে। অথবা হিসাবের সুবিধা ধরলাম 200 টাকা বা 1,200 টাকা দিতে হবে। কিন্তু আমি ওই টাকাটা যদি 1,200 টাকা, যেটা এটা প্রতি মাসের, এটা মানে প্রতি মাসে 100 টাকা করে কিস্তি হিসাব করা হচ্ছে, হুম তাহলে 12 মাসে 1,200 টাকা দিতে হবে, হুম 200 টাকা প্রফিট দিতে হবে। এখন আমি যদি কনভেনশনাল ব্যাংকে এটা ধরেন 1 মাস পরে পরিশোধ করে দিই, তাহলে আমার হ্যাঁ, কত দিতে হচ্ছে? আর ইসলামী ব্যাংকে আমি 1 মাস পর পরিশোধ করলে কত দিতে হচ্ছে? কনভেনশনাল ব্যাংকে যদি আপনি এটা 1 মাস পরে পরিশোধ করতে হয়, কনভেনশনাল ব্যাংকে যদি এটা 1 মাস পরে ক্যালকুলেশন করে আপনার যত ইন্টারেস্ট রেট 1 মাসে আপনি যতটুকু টাইম নিয়েছেন ততটুকু ক্যালকুলেশন করলে যে রেট হবে সেই রেটই দিতে হবে আপনাকে। মানে সেটা হয়তো দিতে পারে 1,000, তো প্রিন্সিপাল আপনি দিবেনই। 1,000-এর উপর বাকি 200 টাকার জন্য যে রেট ক্যালকুলেশন করা হয়েছে সেটা 360 দিয়ে ভাগ করে 30 দিয়ে গুণ করলে যে রেট হবে অতটুকু অ্যামাউন্ট দিতে হবে। এবং এইটার এগেনস্টে হয়তো আর্লি সেটেলমেন্ট বাবদ আপনি এডিশনাল কোনো ফি নিতে চাইলে নিতে পারেন, কনভেনশনাল ব্যাংকগুলি এটা অ্যালাউ করে। এবার যদি আপনি ইসলামী ব্যাংকে যান, ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রেও আপনি 360 দিয়ে ভাগ করে তারপরে 30 দিয়ে গুণ করে যে অংশটুকু আসবে সেইটা পরিশোধ করবেন। এইটাতে আপনার আর কোনো আর্লি সেটেলমেন্ট ফি উল্টা দিতে হবে না, বরং ব্যাংক আপনাকে তার যে সিএসআর ফান্ড আছে সেখান থেকে একটা মিনিমাম অংশ রিবেট আকারে আপনাকে প্রোভাইড করবে। জি, বুঝতে পারছি। ওকে। 19 নম্বর, কনভেনশনাল ব্যাংক কনভার্টেড টু ইসলামী ব্যাংক। আমাদের দেশে নিয়ার অ্যাবাউট, আমি সেদিন একটা রিপোর্ট পড়েছি যে 10% ব্যাংকিং এখন ইসলামী ব্যাংকিং হচ্ছে। সো এবং এটা গ্র্যাজুয়ালি বাড়বে, বিভিন্ন কারণে বাড়বে। সিআরএস স্যালারির একটা গ্যাপ আছে, তারপর ইসলামী ব্যাংকিং এ মানে জাস্টিফিকেশন গুলি খুবই ক্লিয়ার, এবং প্রপার হইতে ইসলামী ব্যাংকিং প্র্যাকটিস করতে পারলে কাস্টমার ব্যাংকার বুঝুনি এখানে লাভবান হয়। সেই জন্য ইসলামী ব্যাংকিং অ্যাক্টিভিটিস গুলি দ্রুত বাড়ছে। সো কনভেনশনাল ব্যাংককে যদি ইসলামী ব্যাংকিং এ চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হয়? কনভেনশনাল ব্যাংকিং এর ব্যালেন্স শিট চেঞ্জ করতে হয় কমপ্লিটলি, যতগুলি কনভেনশনাল প্রোডাক্ট আছে সেগুলিকে চেঞ্জ করে ইসলামী ব্যাংকিং প্রোডাক্টে কনভার্ট করতে হয়। এবং আরো অ্যাক্টিভিটিস বলা আছে, এই দুইটা হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। এবার আসি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা সবার কাছে এটা আসে, সেটা হচ্ছে যে কনভেনশনাল ব্যাংকিং এ ইন্টারেস্ট রেটটা ফিক্সড থাকে, ইসলামী ব্যাংকিং এ ফিক্সড ইন্টারেস্টের কথা বলে, আদৌ কি সেই রেটই কি দেয় বা এটা কম বেশি হয় কিনা? অর্থাৎ ইসলামী ব্যাংক প্রফিটটাকে কোন ওয়েতে ডিস্ট্রিবিউট করে, প্রফিটটাতে কোন ওয়েতে ডিস্ট্রিবিউট করে। সাধারণত ইসলামী ব্যাংক, কনভেনশনাল ব্যাংক ধরেন 3 মাসের একটা এফডিআর এ 9% করে ইন্টারেস্ট দিবে, সো 9% করে ইন্টারেস্ট যেটা হবে সেটাই দেয়। ইসলামী ব্যাংকও কিন্তু বলে, আপনি যখন এফডিআর করতে যান তখন আপনাকে বলে যে আপনি একটা এফডিআর করলেন 3 মাসে আপনার প্রফিট পাবেন 9% করে। তখনই আমার মাথায় প্রশ্ন চলে আসে, বা আপনার মাথায় প্রশ্ন চলে আসে, বা অন্য যারা আপামর জনসাধারণ আছে তাদের মাথায় প্রশ্ন চলে আসে, তাইলে কি হলো? ইসলামী ব্যাংকও তো 9%-ই দিচ্ছে, আগে থেকে রেট ফিক্স করে দিচ্ছে, তাহলে ইসলামী ব্যাংকও তো তাইলে কনভেনশনাল ব্যাংকের মতো ইন্টারেস্ট নিচ্ছে। ফিক্সড করে দিলেই তো এটা সুদ হয়ে গেল, তাহলে তো সুদই নিচ্ছে, তাহলে আর ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক আলাদা কেন? এই প্রশ্নটা প্রতিনিয়ত আমরা ফেস করি, এবং যারা ইসলামী ব্যাংকিং করেন তারা ফেস করেন, কনভেনশনাল কাস্টমার, কনভেনশনাল ব্যাংকার প্রতিনিয়ত এই প্রশ্নটা করেন। আসলে এখানে একটা মেকানিজম ইসলামী ব্যাংক কাজ করায়, সেই মেকানিজমটা কি সেইটা আমরা এখানে এখন দেখার চেষ্টা করব। কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে কোনো মেকানিজম নাই, তারা 9% বলে 9%-ই দেয়। কিন্তু ইসলামী ব্যাংক যেটা করে সেটা হচ্ছে যখন আপনাকে 9% ডিক্লারেশন দেয়, এই 9%-এর ক্ষেত্রে ইসলামী ব্যাংক মূলত আপনার প্রফিট ক্যালকুলেশন করে দুইটা ওয়েতে। একটা হচ্ছে একটা হচ্ছে ওয়েটেজ বেস মেথড, আর আরেকটা হচ্ছে ইনকাম শেয়ারিং রেশিও মেথড, যেটাকে আইএসআর মডিউল বলা হয়। আইএসআর মডিউল সাধারণত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিবিএল, সিটি ব্যাংক এগুলি কোনো একটা সময় অ্যাপ্লাই করতো, বাট পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দিয়ে বলা আছে যে ওয়েটেজ বেস ফ্রেমওয়ার্কটা ব্যবহার করলে সবচেয়ে প্রফিটেবল হবে, বা এটা ব্যাংকার কাস্টমার দুজনের জন্য সুবিধা, তখন ওয়েটেজ অ্যাভারেজ মেথডটাই সাধারণত ব্যবহার করা হয়। ওয়েটেজ অ্যাভারেজ মেথডে আসলে করা হয় কি, কোন একটা ব্যাংকের যত ধরনের প্রোডাক্ট আছে সকল ধরনের প্রোডাক্টের একটা ওয়েটেজ দেওয়া হয়। এই যে কোন একটা ব্যাংকে যত ধরনের প্রোডাক্ট আছে ওয়েটেজ দেওয়া হয়, ওয়েটেজ দেওয়ার পরে এই ওয়েটেজের উপর বেস করে যেই ডিপোজিট লং টার্মে তার ওয়েটেজ বেশি, যেই ওয়েটেজ শর্ট টার্মে তার ওয়েটেজ কম, এই ওয়েটেজ দিয়ে দিয়ে
ওই ডিপোজিটের, সেই ব্যাংকের টোটাল যত ডিপোজিট আছে সেই টোটাল ডিপোজিটের উপর একটা ক্যালকুলেশন করে ওই ডিপোজিটগুলির একটা রেট ফিক্সড করা হয়। এই যে রেট অফ রিটার্ন, এটা খুব কমপ্লিকেটেড একটা টপিকস। আমার ইউটিউবে একটা ভিডিও আছে এটা নিয়ে, যে ইসলামী ব্যাংক কিভাবে প্রফিট শেয়ারিং করে। এটা এটা অনেক লম্বা ক্লাস, 1.5 ঘন্টার একটা ক্লাস, টোটালি এই ম্যাথটা বোঝানো আর কি, যে কিভাবে মানে ডিপোজিট গুলিকে কিভাবে কিভাবে প্রফিটে কনভার্ট করা হয়। টোটাল মেকানিজমটা দেখেন, মেকানিজমটা হচ্ছে শুরু হয় এখান থেকে। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের একটা পোর্টফোলিও, ধরেন কোন কোন প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলির কথা বলা, তারপরে হচ্ছে ওয়েটেজের কথা বলা, ওয়েটেজ ক্যালকুলেশন করা, ওয়েটেজ ক্যালকুলেশন করে প্রোডাক্ট ওয়াইজ তাদেরকে পার্সেন্টেজ করা। ধরেন আপনি 12 মাস টার্মসের একটা ডিপিএস এর মধ্যে পড়ে গেলেন, আপনার রেট আসলো 7.6, 7.61। এইটা কিন্তু তারা প্রতিনিয়ত 3 মাস পর পর, অথবা কখনো কখনো হাফ ইয়ারলি, কখনো মানে ইয়ারলি, এই ক্যালকুলেশনটা সাধারণত করে। সো আগের বারে যখন এই ক্যালকুলেশন করে, আগের বার যখন তারা ফিক্সড করে, যে তারা দেখেছে যে কমপ্লিট অ্যাসেট ক্যালকুলেশন করার পর রেটটা হয়েছে 7.61। এইবার আপনাকে যখন ইসলামী ব্যাংক আপনাকে কখন এফডিআর নেয়, তখন ইসলামী ব্যাংক বলবে যে 12 মাসের এফডিআর এর জন্য আপনাকে আমি রেট দিব 7.61, কারণ এই রেটটা গত বছরের টোটাল ক্যালকুলেশনে 7.61 বের হয়েছে। সো 7.61 আপনাকে আমি দিব। কথা একটা। এবার আসলো, এই সারা বছর আমি বিজনেস করলাম, এই সারা বছর পরে আবার বছরান্তে বছরের শেষে এরকম ক্যালকুলেশন করে পুরো অ্যাসেটের আবার এরকম রেট ক্লিয়ার করা আনা হয়। ধরেন এই বছর, পরের বছর এই রেটটা আসলো 7.64, তাহলে আপনাকে তারা কমিটমেন্ট করেছে, আপনি কিন্তু এই বছরের পড়েছেন, তারা আগের বছরের এই অ্যামাউন্টটা দিয়ে সমসাময়িক সিচুয়েশন দিয়ে আপনাকে রেটটা ফিক্স করে দিয়েছে। আর এই বছর এসে রেট আসলে পাওয়া গেল 7.64। তার মানে আপনার তো এখানে ইনভেস্টমেন্ট ছিল, আপনি আসলে ব্যাংকের কাছ থেকে আরো 0.3 পয়সা প্রতি ডিপোজিট অন্তর পাবেন। ব্যাংক, ইসলামী ব্যাংকগুলি কি করে, এই টোটাল সারা বছরের অ্যাসেটকে এইটা দিয়ে গুণ করে ফেলে, মানে প্রোডাক্ট অনুযায়ী গুণ করে, গুণ করে যেই যেই কাস্টমার যতটুকু টাকা অতিরিক্ত পাবে সেটা কিন্তু কাস্টমারকে প্রোভাইড করে। যদি এটা কম অ্যামাউন্ট হতে অনেক সময় করে না, ইসলামী ব্যাংক একটা ব্যাংক, যে ইসলামী ব্যাংক এটা সব সময় করে, 42 টাকা যদি আপনি অতিরিক্ত পান আপনাকে কিন্তু দিয়ে দিবে। আপনি যদি 600 টাকা পান আপনাকে অতিরিক্ত দিয়ে দিবে। সাধারণত আগের বছর পরের বছর এই ক্যালকুলেশনগুলি এক বছরের সাথে আরেক বছর ড্রাস্টিক্যালি বা ড্রামাটিক্যালি কোনো চেঞ্জ না হলে, খুব বেশি চেঞ্জ হয় না, 1-2 পয়সা, 4-5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা এরকম চেঞ্জ হয়। সো পরের বছরে যদি চেঞ্জ হয় সেটুকু আপনাকে কিন্তু ব্যাংক প্রফিট দিয়ে দিচ্ছে। তাহলে আমি যদি এবার বলি যে ইসলামী ব্যাংক আসলে ফিক্স রেটে আপনার কাছ থেকে ডিপোজিট নেয় নাই, এই কথাটা কিন্তু তখন সত্য হয়। যে হ্যাঁ, আপনি বলছেন যদি ফিক্সড রেট দিত তাহলে তো সেইখানে স্টপ হয়ে যেত, সেখানে স্টপ না হয়ে এন্ডিং ক্যালকুলেশন পর্যন্ত যায়, গিয়ে আপনি যদি প্রফিট পান তাহলে আপনাকে প্রফিট দেয়। আপনি যদি লস পান, মানে আপনি যদি মানে আপনাকে যদি বেশি টাকা দেওয়া হয়, ব্যাংক তখন তার ওই অ্যামাউন্টটা ব্যাংকের সিএসআর অ্যাকাউন্ট থেকে নেয়। ছোটখাটো কম যদি লস হয়, আর বেশি লস হলে তখন কাস্টমারের সাথে যোগাযোগ করে লসটা ইনকার্ড করার চেষ্টা করে। সো দিস ইজ দ্য বিউটি অফ ইসলামী ব্যাংক, এবং এজন্যই বলা হয় ইসলামী ব্যাংক কিন্তু কিন্তু ফিক্সড আকারে কোনো প্রফিট কোনো কাস্টমারের কাছ থেকে কাস্টমারকে দেয় না। এখানে যে রেটটা দিচ্ছে, এখানে যে রেটটা দিচ্ছে এটাকে বলা হয় এস্টিমেটেড রেট, এখানে যে রেটটা পাচ্ছি এটাকে বলা হয় ফাইনাল রেট। এস্টিমেটেড রেটে আপনাকে এখন দিলে, ফাইনাল রেট যদি বেশি হয়, যে অংশটুকু বেশি, এটা কিন্তু আপনাকে আবার ব্যাংক দিয়ে দেয়। সো ফিক্সড হলো না কিন্তু, ভিজিবলি হইলো। হ্যাঁ, কারণ সারা বছরের হিসাবটা এখানে আসছে। সেম একই রকম, এটা যদি কম হয় তখনও সে ইসলামী ব্যাংক সেরকম করে অ্যাডজাস্টমেন্টটা করে। সো ইসলামী ব্যাংক আসলে ফিক্সড করে কোনো ডিপোজিট নেয় না। দিস ইজ দ্য ফাইনাল প্রুফ অফ আওয়ার টপিকস। ওকে, এবার ছোট্ট ছোট্ট কয়টা টপিকস আমরা দেখবো, জাস্ট অল্প কয় মিনিট। একটা হচ্ছে রিবা আল নাসিয়া। রিবা হচ্ছে সুদ, সুদ দুই প্রকার, একটা হচ্ছে রিবা আল নাসিয়া আর একটা হচ্ছে রিবা আল ফদল। রিবা আল নাসিয়া যেটা, সেটা হচ্ছে টাকা নিলাম, টাকার এগেনস্টে সুদ দিলাম, এটাকে বলা হয় রিবা আল নাসিয়া। রিবা আল ফদল মানে হচ্ছে টাকা নিলাম, টাকার এগেনস্টে গুডস দিলাম, সুদ না। মানে আমি যে এত টাকা ইনভেস্ট করলাম সেটার এগেনস্টে আরেকটা প্রোডাক্ট দিলাম, এটাকে বলা হয় রিবা আল ফদল। কর্দে হাসানা, কর্দে হাসানাকে বলা হয় বেনোভেলেন্ট ফান্ড। এটা হচ্ছে এক ধরনের লোন বা কর্দ, যে কর্দের এগেনস্টে শুধু প্রিন্সিপালটাই পরিশোধ করতে হয়, এটার এগেনস্টে কোনো ইন্টারেস্ট পরিশোধ করতে বা প্রফিট পরিশোধ করতে হয় না। ক্যাশ অক্ফো, ইসলামী ব্যাংকিং একটা বিশেষ ধরনের সেলফ এবং সিএসআর রিলেটেড অ্যাক্টিভিটিস। এই অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন
এবং এই অ্যাকাউন্টে আপনি কোনো ফান্ড রেখে যদি কোনো অনাথ আশ্রম বা কাউকে যদি আপনি ডিভোটেড করেন যে এই ফান্ডটা ওখানে যাবে, ওদের পিছনে খরচ করবেন, তাহলে ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংকিং অ্যাক্টিভিটিস সেই রকম পারফরমেন্স করে। ওয়াকালা কন্ট্রাক্ট হচ্ছে মূলত এজেন্সি কন্ট্রাক্ট, আমরা যেটা বলি প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে যেই কন্ট্রাক্ট হয় সেটাকে আরবি ভাষায় ওয়াকালা কন্ট্রাক্ট বলা হয়। যেমন চেকের ক্ষেত্রে আমরা করি, তারপর এলসি ওপেনগুলির ক্ষেত্রে করি ওয়াকালা কন্ট্রাক্ট। তাকাফুল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংকিং এও কিন্তু তাকাফুল বা ইন্স্যুরেন্সের সাপোর্ট রয়েছে। যে কোনো কারণে গুডস যদি ডিমলিশ হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটা সিকিউর করা যাবে কিনা, এটাকে বলা হয় তাকাফুল ইন্স্যুরেন্স। এগুলো অত ইম্পর্টেন্ট না, আমি জাস্ট বলে যাচ্ছি। গারার হচ্ছে আনসার্টেনিটি। আনসার্টেনিটি হচ্ছে ইসলামী ব্যাংক আনসার্টেনিটিটাকে সাধারণত প্রায়োরিটি দেয় না। লিটল বিট আনসার্টেনিটি থাকলে সেটাকে হয়তো প্রায়োরিটি দেয়, বাট একদম অনেক আনসার্টেনিটি থাকলে সেটাকে প্রায়োরিটি দেয় না। যেমন আমি একটা পুকুরের মাছ কিনবো, একটা পুকুরে আমরা দেখি গ্রামে এই কাজটা করা হয়। ধরেন একটা পুকুর, পুরো পুকুরটা একজন আরেকজনের কাছে বিক্রি করে, যে এই পুকুরে যত মাছ আছে আমি তোমার কাছে বিক্রি করবো, 15,000 টাকা তুমি আমাকে দিবা। সে কিন্তু জানে না এই পুকুরে কতটুকু মাছ আছে, বাট সে কিনে নেয় এটা 15,000 টাকা দিয়ে। এটাকে বলা হয় মাইনর গারার। মাইনর গারার কখনো একসেপ্টেবল না। মেজর গারার যদি থাকে তাহলে সেটা সেটা একসেপ্টেবল। যেমন আহ, একটা 22 ক্যারেটের আংটি আমি কিনলাম, এখন বিক্রি করছে যিনি, তিনি আমাকে বললো যে স্যার 22 ক্যারেটের গোল্ডে কিন্তু পুরোটাই গোল্ড দিলে কিন্তু আপনার এটা টিকতো না, এইটার মধ্যে আমরা এডিশনাল কিছু সীসা বা অন্যান্য জিনিসকে কিন্তু অ্যাড করতে হয়েছে, একদম নমিনাল। এখন আমি নিজেও জানি যে 24 ক্যারেট 22 ক্যারেট এগুলির মধ্যে অন্য টুকটাক কিছু জিনিসকে ওরা অ্যাড করে একদম নমিনাল আকারে, যেটা না হলে আসলে আংটিটার গড়নই হয় না, শক্ত হয় না। সো ওইটা কিন্তু মাইনর গারার। আমি জানি, বুঝি, এটা আমার মাইনর গারার, এটাকে বলা হয় মাইনর গারার। ইসলামী ব্যাংক, ইসলামিক অর্থনীতি মাইনর গারারকে অ্যাকসেপ্ট করে, বাট মেজর গারারকে অ্যাকসেপ্ট করে না। আফি হচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে একটা অর্গানাইজেশন, বাহরাইন বেস অর্গানাইজেশন, যারা ইসলামী ব্যাংকিং এর থিসিস অ্যানালাইসিস এবং বিভিন্ন ধরনের প্রিন্সিপালস রেগুলেশনসকে পাবলিশ করে এবং বিভিন্ন ধরনের কোর্স কন্ডাক্ট করে, সার্টিফিকেশন ক্রিয়েট করে, বিভিন্ন ধরনের রিসোর্স ক্রিয়েট করে। এই আউফির একটা সার্টিফিকেশন আপনারা আমার নামের এখানে দেখেন, নামের পিছনে দেওয়া থাকে এই যে সিএস ডাবল এ। সিএস ডাবল এ, এইটা আউফি থেকে নেওয়া সার্টিফিকেশন। সিএস ডাবল এ হচ্ছে আমার মানে আউফির টোটাল ইসলামী ব্যাংকিং অ্যাক্টিভিটিস পারফর্ম করার কিছু স্ট্যান্ডার্ড ওরা সেট করেছে। সেই স্ট্যান্ডার্ডগুলি সম্পর্কে জানা বা কেউ জানলে এই সার্টিফিকেশনটা সাধারণত তিনি অর্জন করতে পারেন। এটা খুব ভালো সার্টিফিকেশন ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে। সিএস ডাবল এ, এটা হচ্ছে সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর। বর্তমানে এই সার্টিফিকেশনটা নাই, নতুন এটা করে সিপিএসএস নতুন একটা সার্টিফিকেশন বাহরাইন দেয়, সেটাও ইকুয়ালি ভ্যালুয়েবল। তো ইসলামিক ফাইন্যান্সিয়াল সার্ভিস বোর্ড, এটা হচ্ছে বোর্ডের কথা, যে বোর্ড ইসলামী ব্যাংকিং ম্যানেজ করার জন্য বোর্ড থাকবে, তারা তাদেরকে সুপারভাইজ করা। শরিয়া সুপারভাইজারি বোর্ড, প্রত্যেকটা ব্যাংকে শরিয়া সুপারভাইজারি বোর্ড থাকবে, যারা ইসলামী ব্যাংকিং নিয়ম নীতি প্রতি পরিপালন হচ্ছে কিনা সেটা দেখভাল করবে। সুকুক, ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে খুব খুব আল্টা মডার্ন একটা টপিকস। হোয়াট ইজ সুকুক? সুকুক হচ্ছে আমরা তিনটা জিনিস বলি, একটা হচ্ছে শেয়ার, বন্ড এবং সুকুক। শেয়ার হচ্ছে মালিকানা, কোন একটা কোম্পানির মালিকানা প্রাপ্ত হওয়াকে বলা হয় শেয়ারের মালিক হওয়া। বন্ড হচ্ছে মালিকানা না, বন্ড হচ্ছে লাইবিলিটি অর্জন করা, মানে আমি কাউকে কোনো টাকা দিলাম, সে আমাকে তার এগেনস্টে আমাকে ওই প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট পরিশোধ করলো, এটাকে বলা হয় ডেট। বন্ড হচ্ছে একটা ডেট। আর সুকুক লাইক অ্যাজ শেয়ার, তবে এখানে আন্ডারলাইং একটা অ্যাসেট ডেফিনেটলি থাকতে হবে। শেয়ারের ক্ষেত্রে যেখানে আন্ডারলাইং অ্যাসেটটা নাও থাকলে হবে, সুকুকের ক্ষেত্রে একটা আন্ডারলাইং অ্যাসেট থাকবে, এবং ওই আন্ডারলাইং অ্যাসেটটা আমি কিনে সেইটার শেয়ারের মালিক হব। সেই প্রতিষ্ঠান বা সেই বিজনেস লাভবান হলে আমি সেখান থেকে প্রিমিয়াম আকারে লাভ পাবো, লস হলে আমি সেখানকার লসটাকে ইনকার করব। মোটামুটি এতটুকু হচ্ছে আমাদের ইসলামী ব্যাংকিং এর A to Z। আর অন্যান্য পার্টগুলি কভার হয়েছে, শীটটাও আপনাদেরকে দেওয়া হয়েছে, আমরা রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিব গ্রুপে। আর এমসিকিউ যে শীটটা আছে সেটা আপনাদেরকে গ্রুপে আজকে আমরা প্রোভাইড করে ফেলবো। সো ভাইভা ক্লাসটা ফর্মালি আমাদের আজকে শেষ করব আমরা। আর একটা আমাদের পরবর্তী ভাইভা ক্লাসটা আর একটু পরে শুরু হবে, মানে আরো মিনিমাম 3 মাস পরে, 3 মাস পরে আমরা স্টার্ট করব। সেটা টার্গেটেড থাকবে হচ্ছে আমাদের
অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিলেটেড যে ভাইবাটা থাকে সেই ভাইবা মানে ওই যে ব্যাংকগুলি ওই রিলেটেড মানে ডিসেম্বর টাকে টাচ করে যে ভাইবা মানে যেই প্রমোশন দেয় তাদের সাথে রিলেটেডলি ওই সময়টাতে থাকবে মানে আমরা অক্টোবরের দিকে ওই ভাইবা ক্লাসটার অ্যারেঞ্জমেন্ট করবো ইনশাল্লাহ মানে আমাদের পরের ব্যাচটা আর না, কি। একটা কথা বলতে চাচ্ছিলাম। জি। ভাইয়া লাস্ট ক্লাসে বলছিলেন যে একটা কোশ্চেন আনসার দিবেন, ওই যে কেন প্রমোশন দিব এটা বলেছিলেন যে একদম লাস্ট ক্লাসে বলবেন। ও আচ্ছা, আপনাকে কেন প্রমোশন দিব এটা? জি জি ভাইয়া। আচ্ছা, আপনাকে কেন প্রমোশন দিব, এখানে কেউ আছেন প্রমোশন পরীক্ষা দিয়ে ফেলেছেন, শেষ করেছেন, প্রমোশন শেষ করেছেন? আচ্ছা, এই প্রশ্নটা তো নর্মালি আপনাকে এমনি করবেই যে আপনাকে আমরা কেন প্রমোশন দিব, মানে আপনার সেলফ আইডেন্টিফিকেশন সেখান থেকে জানতে চাওয়া হয়। হ্যাঁ, তো এইটা প্রথমত মানে সিনারিওর উপর ডিপেন্ড করে যে আপনি আপনি এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি দিবেন। প্রথমত এখানে কয় ধরনের সিনারিও আসতে পারে। প্রথম সিনারিতে আসতে পারে যে গত বছর আপনার প্রমোশন হয় নাই, আপনার এবার আপনি ভাইবা দিচ্ছেন একটা, এরকম হতে পারে। এরকম কিন্তু আছে আমাদের ক্যান্ডিডেট, মানে আপনি বলতে পারবেন না যে এরকম ক্যান্ডিডেট নাই, ডেফিনেটলি আছে। যে গত বছর ভাইবা হয় নাই, সে এবার ভাইবা দিতে আসছে। এবার আমি তাকে প্রশ্ন করলাম যে গত বছর তো আপনার ভাইবা আপনি কোয়ালিফাই করতে পারেন নাই, প্রমোশন হয় নাই, বলেন তো এবার কেন আপনাকে আমি ভাইবা মানে প্রমোশন দিব। এক নাম্বার টাপ থাকে, মানে পার্ট থাকে। দুই নম্বর হচ্ছে আর্লি স্টেজ, মানে আপনি 2 বছর হয়েছে মাত্র, অনেকজন আছে যে যাদের 3 বছরও প্রমোশন হচ্ছে না, 4 বছরও প্রমোশন হচ্ছে না, তারা আপনি একসাথে ভাইবা দিচ্ছেন। এই অবস্থা আপনাকে জিজ্ঞেস করলো আপনি তো মাত্র 2 বছর মানে হয়েছে, এই মাত্র 2 বছর হলো, এখনই কেন আপনাকে আমরা প্রমোশন দিব? কারণ আপনি স্টিল নো যে আপনার ব্যাচেই 3 বছর 4 বছরে প্রমোশন হয় না, এরকম অনেক ক্যান্ডিডেট আছে, আপনাকে কেন আমরা প্রমোশন দিব, এরকমও প্রশ্ন আসতে পারে। তারপরে আপনাকে মানে নর্মাল নর্মাল বেসিসে আসতে পারে যে আপনি রেগুলার সবকিছু ঠিক আছে, যেটা এই এই প্রশ্নটা বেসিকলি পায় বেশি এমটিও যারা, তারা ধরেন আপনি সব দিক থেকে আপডেটেড, এবার আপনাকে বলা হলো আপনি টার্মলি প্রমোশন পাইতেও মানে ইলিজিবল, এবার আপনাকে বলা হলো যে বলেন তো আপনাকে আসলে আমি প্রমোশন দিলে আপনার মানে আপনাকে আমি কেন প্রমোশন দিব, মানে এটা আসলে বলার চেষ্টা করা হচ্ছে আপনি আসলে কতখানি ভ্যালু অ্যাড করবেন আমার কোম্পানিতে, এটা বলা হয়। তাহলে এবার প্রথম পার্টে যদি যাই, যেটা আমার গত বছর প্রমোশন হয়নি, এইবার আমাকে বললো যে আপনাকে বলেন গত বছর তো আপনাকে আপনার প্রমোশন হয় নাই, মানে ভাইবা বোর্ড তো আপনাকে মেন্টালি হ্যারাসমেন্ট করবে, এটা তো স্বাভাবিক, করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। অস্বাভাবিক হচ্ছে আপনাকে মানে রেসপেক্ট করা, মানে এখন অনেক ভাইবা বোর্ডই রেসপেক্ট করে আপনার কথা শুনে, বাট আপনাকে অনার করার চেষ্টা করে। আর অনেক ভাইবা আছে আপনাকে প্রথমেই মানে নার্ভ উইক করে ফেলার চেষ্টা করা হবে, বলছে "স্যার, আপনাকে তো গত বছর তো আপনার পারফরমেন্স খুব পুয়ার ছিল, প্রমোশনও পান নাই, এই বছর কি ইমপ্রুভ করেছেন কিনা, কি ইমপ্রুভ করেছেন বলেন, আপনাকে দিব কেন প্রমোশন এবার"। যখন মানে এক্সামিনার আপনাকে বলবো যে গত বছর তো আপনার পারফরমেন্স খারাপ ছিল, আপনার কিন্তু মেজাজ খারাপ হবে, প্রথম কথা হওয়া উচিত মানুষ হিসেবে। দুই নাম্বার, আপনার হয়তো তখন একটা দুইটা আলটিপাল্টি কথা আসতে পারে যে স্যার আমি তো আসলে ইলিজিবল ছিলাম, এখন ম্যানেজমেন্ট না দিলে তো আমার আসলে কিছু করার নাই, বাট আমি কোয়ালিফাইড ছিলাম। এইটা বলা মানে হচ্ছে ম্যানেজমেন্টের সাথে চ্যালেঞ্জ করা। নেভার এভার ডুইং দিস টাইপস অফ জব করা যাবে না। মানে গত বছরে আপনি ফেইলর, সেটুকুই আপনি অ্যাকনলেজ করে আসবেন, এর বাহিরে গত বছর নিয়ে আপনার কোনো কথা নাই। আপনি এই বছর কি করেছেন সেটা একটু দেখার চেষ্টা করবেন। এবার আপনার অ্যান্সারটা এই টাইপের জন্য আসলে হবে কি, আপনার অ্যান্সারটা এই টাইপের জন্য হবে স্যার গত বছরও আমি আসলে আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো ম্যানেজমেন্ট মনে করেছে যে উম, আমার চেয়ে আরো কোয়ালিফাইড অন্য কেউ ছিল, অথবা আমাকে মনে করেছে যে হয়তো আমার আরো কাজ করার বা আমার যতটুকু লুফল আছে সেটা রিকভারি করার সুযোগ রয়েছে, সেজন্য আসলে গত বছর আমার ম্যানেজমেন্ট আমাকে ফেভার করেনি। বাট আমি স্যার গত বছরের তুলনায় এই বছর এই এই জায়গায় লুকিং ফরওয়ার্ড, আপনি ফরওয়ার্ড করছেন তাকে এবার, আমি স্যার গত বছরের তুলনায় এই এই জায়গায় ডেভেলপ করেছি, গত বছর আমার ডিপোজিট এটা ছিল, আমি ওই বছর এত টাকা ডিপোজিট এনেছি, গত বছর আমি স্যার ক্যাশে এখানে কাজ করেছি, এই জায়গায় আমি ডাইভার্সিফাইড কাজ ইনভলভ করছি, বিজনেস পোর্টফোলিওতে আমি কন্ট্রিবিউট করছি, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আমি কাজ করছি, এবং আমি ধরেন অনেকে তো ডিপ্লোমা কোর্স থাকে, এই কোর্স থাকে, ওই কোর্স থাকে, কোর্সের কথা হাইলাইট করে সবকিছু মিলিয়ে
আমি আসলে স্যার গত বছরের তুলনায় এই বছর টোটাল জায়গাটাতে ডেভেলপ করার চেষ্টা করেছি আমার নিজেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেছি। সো মানে আমি বিশ্বাস করি আমি আসলে এবার মানে পারফেক্ট এবং জাস্টিফায়েবল একজন প্রমোশন হোল্ডার হিসেবে নিজেকে আসলে স্যার উপস্থাপন করেছি। তারপরেও তারপরেও ম্যানেজমেন্ট আসলে যেভাবে ডিসিশন নেয় আমি আসলে সেভাবেই আমার মানে নেক্সট পারফরমেন্স আমি ইভ্যালুয়েট করব এবং পারফরমেন্স কন্টিনিউ করব। কোনো জায়গায় আমি প্রমোশন পাওয়ার জন্য এবার যোগ্য, সুতরাং আমি আশা করছি এবার আমার প্রমোশন হয়ে যাবে। নেভার এভার সেইং দিস টাইপস অফ, আমার এবার প্রমোশন হয়ে যাবে, কোনো কমই বলা যাবে না। টোটালি ইউ আর ট্রান্সফারিং দিস টু দ্য বোর্ড শোল্ডার, বোর্ডের কাছে দিয়ে দিবেন। আপনি কিন্তু ইন দ্য মিন টাইম বলে দিয়েছেন গত বছরের ল্যাপসেস মানে বোর্ডকে প্রায়োরিটি দিয়েছেন, এবং তার পাশাপাশি আপনি বলেছেন যে আপনার এই জায়গায় আপনি ডেভেলপ করেছেন। এবার এবার যারা ভাইবা নিচ্ছে তারাই বলছে যে ও আসলে ভুল থেকে শিখছে, ও আসলে খুব ডিজার্টেড না, গত বছরের জন্য ম্যানেজমেন্টের উপর তার কোনো ক্ষোভ নাই, যেগুলি স্বাভাবিকভাবে একজন ব্যাংকারের হওয়া উচিত। সো এই জায়গাগুলি তো এক্সেপশনাল, প্রত্যেকটা আপনার পজিটিভ হিট আসবে। আপনি গত বছর নিজের প্রথমে অ্যাপোলজি করছেন নিজের লুফলগুলির জন্য, পজিটিভ থিঙ্কিং হবে আপনার জন্য। ম্যানেজমেন্ট আপনাকে বিবেচনা করে নাই, বাট আমি আসলে আমার মনে হয়েছে যে আমি আমার নিজের লুফলগুলি রিকভারি করার জন্য এই করেছে। সেলফ আইডেন্টিফিকেশনে ইউ আর পারফেক্ট। এবারের জন্য আমি এটা করেছি, বাট ইভেনচুয়ালি দিস ইজ ডিপেন্ডস অন ম্যানেজমেন্ট কল। সো ম্যানেজমেন্ট যদি এবার আমাকে বিবেচনা করে, হয়তো আমার জন্য আমি যে গত একটা বছর এত ধরনের এফোর্ট দিয়েছি, এটা আমার জন্য একটা এনকারেজ হবে, আমার পরবর্তী কাজ করার স্পৃহাটাকে বাড়াবে। দেখেন কিভাবে আপনি সুন্দর করে পজিটিভলি যাচ্ছেন। আমার কাজ করার স্পৃহাটা বাড়বে যদি ম্যানেজমেন্ট আমাকে এবার বিবেচনা করে, তাহলে আমার এফোর্টটা সার্থক হবে এবং আমার কাজ করার স্পৃহাটা বাড়বে। বাট আমি ম্যানেজমেন্টের উপর স্যাটিসফাইড। ম্যানেজমেন্ট যদি যেটা মনে করেন যে আহ, যদি মনে করেন যে না, ওনাকে প্রমোশন দিব না, আমি স্যার মানে ইনস্টিটিউশনের জন্য আমি ডেডিকেটেড, আমি ইনস্টিটিউশনের জন্য কাজ করব। আমি আসলে এটা নিয়ে কোনো মানে পরিতাপের বিষয় না। বাট আমার কাছে মনে হচ্ছে কেন জানি স্যার যে গত বছর তুলনায় আমি যতখানি এফোর্ট দিয়েছি, মানে আপনি তাকে পজিটিভ অ্যান্সারের দিকে লিখ নিচ্ছেন, গত বছরের তুলনায় যতখানি এফোর্ট দিয়েছি সে অনুযায়ী যদি আমার এবার প্রমোশনটা হয়, ম্যানেজমেন্ট যদি প্রমোশনের ব্যাপারে আমাকে কনসিডার করে, তাহলে হয়তো আমার কাজের এই স্পিডটা অনেক অনেক বাড়বে, যেটা শুধুমাত্র আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে না, আমার প্রতিষ্ঠানের গ্রোথের জন্য ছোট হলেও কন্ট্রিবিউশনের পরিমাণটা বাড়বে। তাহলে আপনার শুধু সুবিধা হচ্ছে না, ইনস্টিটিউশনের সুবিধার কথাটাও কিন্তু আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। সো অ্যান্সার স্মুথলি এভাবে যাবে। এভাবে গেলে কি হবে, ম্যানেজমেন্ট আপনাকে কখনো ফেলতে পারবে না। মানে শুধুমাত্র এই একটা টোনকে যদি আপনি সুন্দর করে সাজাইতে পারেন, তাহলে শুধুমাত্র এই একটা টোনের জন্য আপনি প্রমোশনের দাবিদার হতে পারেন। এবার চলে আসি নতুন নতুন যারা আছে 3 বছরের 2 বছরের মাথায়, তো বলবো যে 3-4 বছর আছে, আগের জনদেরকে দিয়ে দেই, পরের জনদেরকে আপনারা আরেকটু পরে অ্যাপ্লাই করেন, আরেকটু পরে অ্যাপ্লাই করেন। এবার আপনি আসবেন পরে অ্যাপ্লাই করেন মানে স্যার বলতে চাচ্ছে আসলে দুষ্ট এমডি আছে, কিন্তু দুষ্ট এমডি আছে মানে আপনাকে বাজাবে, ডিএমডি আছে, অ্যাডভাইজার আছে যারা আপনাকে বাজাবে। তো আপনার তো 2 বছর হয়েছে মিয়া, নতুন, আর আপনার কি প্রমোশন দিব এখন? এখানে 3 বছর বা 4 বছর প্রমোশন হচ্ছে না, তাদেরকে প্রমোশন দিতে পারছি না বা দেই নাই, আপনি তো নতুন, থাকেন এই বছর, আগামী বছর দেখতে পারবো। কি বলেন আপনি, বলেন ঠিক আছে না? বলেন কি ঠিক আছে, আগামী বছর দিয়ে আপনাকে প্রমোশন। এখন আপনি তো এই মানে আপনি এবার মলিন হয়ে গেছে চেহারা আপনার প্রথমত, মানে আপনার ভিতরে তো হৃদমিলি কাজ করছে, হায় রে এবার তো প্রমোশন আর হইলো না। স্যার যখন ডিক্লারেশনই দিল নতুন কাউকে দিবে না, তখন তো আপনার ভিতরে ফ্রাস্ট্রেশন ঢুকে গেছে। না, উনি তো আপনাকে একটা মানে ট্র্যাপে ফেলছে, একটা টোপ দিচ্ছে। এবার এটা টোপ তো আপনাকে রিকভারি করতে হবে। রিকভারি করতে হবে যেটা প্রথমত আপনার মানে পারফরমেন্সটাকে ডেফিনেটলি আপহোল্ড করতে হবে। এই পারফরমেন্স আপহোল্ড করার সময় কখনোই স্যার যেহেতু আপনাকে কম্পারিজন করে প্রমোশনটা না দেওয়ার পক্ষে ভোট দিচ্ছে, কম্পারিজন করেছে কি, আপনার একজন কলিগ 4 বছর প্রমোশন পাচ্ছেন, আপনার 2 বছর, ভাই আপনার ওকে প্রমোশন দেওয়া দরকার, তাহলে আপনি এবার থাকেন ওরে প্রমোশন দিয়ে দিয়ে কি বলেন? তার মানে ওর সাথে আপনার কম্পেয়ার করছে। আপনার অ্যান্সারে কিন্তু এই কম্পেয়ার আসবে না। আপনি যদি এবার বলেন যে স্যার ও 4 বছর প্রমোশন পায় নাই কারণ ওর কোয়ালিফিকেশন নাই, আমি স্যার কোয়ালিফাইড, আমাকে তো আমি এই জন্য প্রমোশনের দাবিদার, শেষ।
হবেই না এই প্রমোশন আপনার। আপনি ওর সাথে কম্পারিজন করবেনই না, কারণ আপনি ওর সাথে কম্পারিজন করলেই ওরা চিন্তা করবে আপনি তা আপনার অন্য কলিগদেরকে আন্ডার এস্টিমেট করেন, কাজের ক্ষেত্রে ওইটা করেন। আপনি আপনার কথা বলবেন, ও কি করে না করে এটা আপনার দেখার বিষয় না। আপনি হচ্ছেন স্যার গত বছর আমি যেটা প্রমোশন পেয়েছি, গত বছরের পরে আমার আসলে স্যার কন্ট্রিবিউশনটা এই ছিল, আগের 4 বছরের জনের সাথে কোনো কথাই হবে না, কম্পারিজন হবে না। আমার স্যার কন্ট্রিবিউশনটা এই ছিল। এখন আমি স্যার যে রোলটা প্লে করি সেই জায়গাটাতে কাস্টমার হ্যান্ডলিং অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে রোলটা যদি আমার একটু আপহোল্ডেড রোল হয়, তাহলে কাস্টমার ম্যানেজ, ডিপোজিট হান্টিং, ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন, আমার অন্যান্য কলিগসদেরকে মানে কন্ট্রোল করা না, লার্নিং বা অন্যান্য জায়গাগুলি ম্যানেজ করাটা আমার জন্য একটু কমফোর্ট হয়, যেটা প্রতিষ্ঠানের জন্য ভালো। এবার তো চলে আসছে প্রতিষ্ঠানের জন্য কিভাবে ভালো। স্যার আমি অনেক সময় দেখা গেল যে বড় কাস্টমার ডিল করতে গিয়ে ডেজিগনেশনের জন্য অনেক সময় মানে কথা ডিসিশন মেকের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। ডেজিগনেশনটা যদি একটু হায়ার হয় অথবা যে স্ট্যান্ডার্ড লেভেলের হয়, তাহলে কাস্টমার ম্যানেজ করাটা আমার জন্য একটু ইজিয়ার হয়। নম্বর ওয়ান, গত বছরে আমার আসলে পারফরমেন্সে এই জায়গায় আমি কাজ করেছি, এবং এই প্রত্যেকটা ইভেন্ট আমার আসলে ব্যাংকের গ্রোথের ক্ষেত্রে কাজ করছে। সো এটা তো যদি আমার প্রমোশন হয়, গ্রোথ রেশিওটা, আমার প্রমোশনের পাশাপাশি ব্যাংকের গ্রোথ রেশিওটা আরো বাড়বে। এখানে শেষ না, থার্ড আর একটা পিন আছে, যেটা এবার আপনি স্যারদেরকে দিবেন। সেটা হচ্ছে স্যার, মানে ব্যাংকের একটা আইডিয়াল প্র্যাকটিস যেটা, যদি কোনো কারণে কারো প্রমোশন না হয়, 3 বছর 4 বছর প্রমোশন না হয়, বা প্রমোশন যদি স্টাক হয়, নর্মালি প্রত্যেকটা ব্যাংকে তো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাওয়া, অন্য ব্যাংকের যখন কেউ আমাদের ব্যাংকে আসতে চাইবে, তখন আমাদের প্রমোশন স্ট্যাটাসটা যখন দেখবে যে এখানে 4 বছরেও প্রমোশন দেয় না, তখন এটা আসলে ব্যাংকে স্যার একটা রিপুটেশনাল ইস্যু ক্রিয়েট হয়। ফার্দার মোর, ধরেন স্যার আমার কথাই বলেন, আমি 2 বছর মাথায় প্রমোশন পেলাম, এটাও কিন্তু স্যার পজিটিভ একটা এক্সাম্পল হিসেবে দাঁড়ায়। দেখেন, আপনি কিন্তু আপনার কথাই বললেন যে আমারে প্রমোশন দেন, কিন্তু আপনি ঘুরিয়ে বলেছেন। যেমন স্যার যদি আমাকেই স্যার যদি প্রমোশন দেন, তাহলে এটা কিন্তু এক্সাম্পল হয়ে যাবে। আমি যখন কোনো একটা জায়গায় বলতে যাব, আমার কলিগ আছে, অন্যান্যরা বলবে যে ও 2 বছরের মাথায় প্রমোশন পেয়েছে, অন্যান্যরা তখন চিন্তা করবে তার মানে এখানে 2 বছর মাথায় প্রমোশন হয়, সো উই আর ওয়ার্কিং বেটার দেন প্রিভিয়াস ওয়ান। মানে সবার মধ্যে একটা স্পিরিট কাজ করবে, যেটা স্যার আমার ইনস্টিটিউশনাল গ্রোথের জন্য উইদাউট এনি টনিক খুব স্পিডে কাজ করবে। সো সেই হিসেবে স্যার মানে প্রমোশন মনে হয় স্যার রেগুলার বেসিসে হলেই, মানে নেগেটিভের তুলনায় পজিটিভ দিকটা বেশি ক্রিয়েট হয়, এমপ্লয়ের জন্য হয়, ইনস্টিটিউশনের জন্য হয়। খুবই পারফেক্ট অ্যান্ড পলিশড অ্যান্সার। সাপও ভাঙলেন না, রাঠিও ভাঙলেন না, আপনি আপনার প্রমোশনের কথাই বললেন যে স্যার আমারে দেন, মানে আমারে না দিলে আসলে ঝামেলা বেশি। 2 নাম্বার ইস্যু। 3 নাম্বার হচ্ছে প্রেশার অনেক সময় বলে যে ম্যানেজমেন্ট যদি চায় আপনাকে প্রমোশন দেবেন, এটার সাথে সাবসিকুয়েন্টলি অনেকগুলি কোয়েশ্চেন চলে আসে, বলে যে আচ্ছা আপনাকে যদি ওখানে ট্রান্সফার প্রমোশন দিলে কিন্তু ট্রান্সফার করে দিব। আপনি এখন কোথায়? এসি হইলে কিন্তু অপারেশন ম্যানেজার হইতে হবে, অপারেশন ম্যানেজার কিন্তু গ্রামের ব্রাঞ্চ। আপনি দেখুন গুলশান ব্রাঞ্চে আরাম করে অফিস করেন, গ্রামের ব্রাঞ্চে যেতে হবেন। ফিমেল যাইতে পারবেন, কোনো অসুবিধা আছে? আপনি তো তখন বলবেন, প্রথম কথা বলবেন যে স্যার আমার বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করে, আমি কিভাবে গ্রামের বাচ্চা অফিস করতে পারবো? অফিস করাটা একটু স্যার কঠিন হয়ে যাবে। বলা যাবে না। আমি আপনি দুজনেই বুঝি কঠিন হবে, স্যারও বুঝে কঠিন হবে, কিন্তু কোনো কারণে এরকম কোনো ইভেন্ট কখনো হয় না, ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে আপনারে দিলকুশা ব্রাঞ্চে দিয়ে দিব, আপনারে ফেনী ব্রাঞ্চে দিয়ে দিব, পরের দিন আপনি ফেনী ব্রাঞ্চে ট্রান্সফার করেন, এটা হয় না, কারণ এগুলি কখনো আপনার মানে আপনার সিভিতে লেখা থাকে না। এটা শুধুমাত্র আপনাকে মেন্টালি ডিসঅ্যাপিয়ার করার জন্য এরকম কথা বলে। তখন আপনার স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার সবার জন্য এক কথা, মানে আপনার বাচ্চা স্কুলে পড়ে, মানারাতে পড়ে, আপনার বাচ্চা এখানে পড়ে, এখান থেকে এটা, হাজবেন্ড এখানে চাকরি করে, বাসা এখানে, ফ্ল্যাট এখানে কিনেছি, কিচ্ছু না। আপনার কথা হচ্ছে স্যার ম্যানেজমেন্ট, আমি যেহেতু এই প্রতিষ্ঠানে চাকরি করি এবং ডিভোটেডলি আমি এখানে জব করি, সো ম্যানেজমেন্ট আমাকে যেখানে সুইটেবল মনে করবে, আমি স্যার সেখানেই, ম্যানেজমেন্ট আমাকে যদি ট্রান্সফার করে, আমার স্যার কোনো আপত্তি নেই, আমি সেখানে আমার ফুল এফোর্ট দিয়ে কাজ করব। অ্যান্সার শেষ। এটা নিয়ে লম্বা করে কোনো ধরনের অ্যান্সারের দিকে যাওয়া যাবে না, কোনো নেগেটিভ অ্যান্সারে যাওয়া যাবে না, পজিটিভ অ্যান্সার থাকবেন। আপনার মনের ভিতরে তো কাজ করে, দাঁড়ান আমার যদি শুধু ফেনীতে ট্রান্সফার করেন, ডিএমডিটি দিয়ে ফোন দিব, বাংলাদেশ ব্যাংক থেকে ফোন দেওয়া, এটা আটকাবো। এটা কিন্তু আপনার মনে আছে, কিন্তু আপনি মুখে বলছেন স্যার আপনাকে আমাকে দেন, কোনো অসুবিধা নেই, আমি স্যার তারপরে প্রতিষ্ঠানের হয়ে কাজ করবো। এটা আপনার জন্য পজিটিভ ভাইবটা ওখান থেকে ক্রিয়েট করে আসবে।
আপনারে প্রমোশন দিব কিনা, আপনারে প্রমোশন দিলে ম্যানেজমেন্ট ধরেন আপনার প্রমোশন দিল না, কি করবেন আপনি বলেন? মানে কি করবেন? এখন আপনি বলেন, রাগ করে বলেন যে আমি ব্যাংক সুইচ করে ফেলবো। আসবে তো মানে আপনারা বলবো যে কই না, কিচ্ছু না, আপনি তো কিচ্ছু পারেন না, বা প্রশ্ন পারলেন কি তিনটা চারটা, ডিপোজিটের অবস্থা ভালো না, পড়াশোনারও এই অবস্থা, কেমনে আপনার প্রমোশন দিব না, মনে হয় না হবে না। ধরেন দিল না আপনার প্রমোশন, আপনি কি করবেন? মানে আপনাকে এমন ভাবে মানে কথা বললো, কথা বলার পর ধরেন আপনার প্রমোশন দিল না, কি করবেন বলেন? কিছু করার আছে? এবার আপনার আসবেন, আপনি মোটিভেশনাল, কিছু তো করার আছে, আপনি তো ক্ষেপে আছেন এমনি, কি বলেন আমি আমার দিবেন না কেন? স্যার আমি আসলে ট্রাই করেছি, আপনার যতগুলো লুফল ছিল সেগুলিকে ইয়ে করবেন যে আমি আসলে ট্রাই করেছি ডিপোজিট, বা আমি যতটুকু নিয়ে আসছি আমার সেলফ ডেডিকেশন থেকে নিয়ে আসছি। আমি আসলে স্যার মানে ইন দ্য মিন টাইম আমি আসলে পড়াশোনাতে একটু কন্ট্রিবিউশন করছি। তারপরে হচ্ছে আমার অন্য অন্য অ্যাক্টিভিটিস, আমার প্ল্যান আছে। যখন দেখবেন কোনো জায়গায় আটকায় গেছেন তখন আপনি প্ল্যান করবেন, প্ল্যানের কথা বলবেন, মিশন ভিশন বলবেন, মিশন ভিশনে পড়াশোনা রাখবেন। আপনারা তো কেউ বলে নাই সিডিসিএস স্যার পরীক্ষা দিয়েছেন, আপনি বলবেন যে স্যার আমার প্ল্যান আছে সিডিসিএস পরীক্ষা দেওয়ার। আপনি বলবেন যে স্যার দুইটা ডিপ্লোমা, দুইটা কোর্স শেষ করেছি, আর স্যার চারটা কোর্স আমি ইনশাল্লাহ সামনের বার দিয়ে ডিপ্লোমা পার্ট ওয়ানটা শেষ করে ফেলবো। আপনি কিন্তু রেজিস্ট্রেশনও করেন না, পরীক্ষাও দিবেন না, কিন্তু বলবেন, ফ্যাসিনেটেড করবেন এরকম। প্রসপেক্টিভ কয়টা কাস্টমারের সাথে আমার স্যার কথা হয়েছে, এই সকল কাস্টমার থেকে আমি আশা করছি হ্যান্ডসাম ডিপোজিট নিয়ে আসতে পারবো। একটা কাস্টমারের সাথে কথা বলেন নাই, কিন্তু আপনি বললেন এটা, বলার পরে যে স্যার আমার কাছে তো মনে হচ্ছে স্যার আমার সবকিছু মিলে যদি মানে প্রমোশনটা হলে আমার জন্য আরো, আমি আরো ইন্সপায়ার্ড হতাম, ইন্সপায়ার্ড হতাম, এবং আমার টিম ইন্সপায়ার্ড হতো, অন্যরা দেখে হয়তো চিন্তা করতো যে এই ব্যারিয়ার থাকার পরেও উনি প্রমোটেড, সো আমরাও ঠিকঠাকভাবে কাজ করলে আমাদের জন্য সেটা পজিটিভ সাইন ক্রিয়েট করে। তো স্যার পজিটিভ সাইন মনে হয় ক্রিয়েট করার জন্য প্রমোশন যদি ম্যানেজমেন্ট বিবেচনা করে, কখনো প্রমোশন দেওয়া উচিত এই কথা বলা যাবে না। প্রমোশন সবসময় ম্যানেজমেন্ট বিবেচনার উপর বেস করে সেন্টেন্সটাকে ক্লোজ করবে। ম্যানেজমেন্ট যদি বিবেচনা করে তখন সেক্ষেত্রে স্যার আমিও মেন্টালি মোটিভেটেড হই, অন্যান্য কলিগদের জন্য আমি এক্সাম্পল হই, আর আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে আমার যে নতুন রেসপন্সিবিলিটি ক্রিয়েট করলে যে রেসপন্সিবিলিটি দেওয়া হোক না কেন, সেই রেসপন্সিবিলিটি আমি অটমোস্ট এফোর্ট দিয়ে সাকসেসফুলি অ্যাচিভ করবো ইনশাল্লাহ। হয়ে গেল। আমরা শেষ করতে পারি, দিস ইজ দ্য এন্ড স্পিচ। আপনাদের মধ্য হ্যাঁ, থেকে ইয়া যদি যেটা কারোর কোনো কথা বলা থাকে। এমসিকিউ যে এমসিকিউ যে শীটটা দেওয়া হবে ওইখানে কি সবগুলো টপিকই থাকবে এমসিকিউ শিটে? কি থাকবে কিনা? এমসিকিউ শিট। সব টপিকস, জি, সব টপিকস, হ্যাঁ সব সব টপিক। টপিক মিন্স হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে জেনারেল ব্যাংকিং বা ট্রেড ক্রেডিট সবগুলো থাকবে কিনা। সবগুলি থাকবে, মানে সবগুলি থাকবে। ভাই আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া ওই যে এই যে ভাইবার যে কোর্সটা ছিল আমাদের শেষ হলো আজকে, এই কোর্সের সবগুলো ক্লাস এবং সবগুলো শিট এটা কি ইয়াতে ইয়া করা যায় যে গুগল ড্রাইভে কি আলাদা করে ইয়া করা যায়? হ্যাঁ, গুগল ড্রাইভ আলাদা করলে এটাতে রিস্ক ক্রিয়েট হয় বেশি, এজন্য গুগল ড্রাইভটা আমি করছি না, বাট আই হ্যাভ প্ল্যান। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের তো লিঙ্কটা যদি আমি আমি প্ল্যান করছি এটা গুগল ড্রাইভ করে দিতে পারি, হয়তো করে দিব ইনশাল্লাহ। এটা এটা যেহেতু একটা ছোট কোর্স, সো আশা করি প্রবলেম হবে না। আমাদের 10টা আচ্ছা, 12টা রেকর্ডিং থাকে, রেকর্ডিং এবং সিনপসিস গুলি একত্রে করে দিলে দেখি, আমি ট্রাই করব। আর কেউ থ্যাংক কিছু বলবেন? এনি আদার কোয়েশ্চেন? থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর করে পড়িয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। অনেক ইনফরমেটিভ ছিল ক্লাসটা, মানে অনেক বেশি পেয়েছি এই ক্লাসের থেকে, অনেক থ্যাঙ্কফুল। ওয়েলকাম। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমার হচ্ছে একটা মানে ডিফারেন্ট একটা ইস্যু ছিল আর কি, মানে একটা বিষয় নিয়ে একটু আপনাকে বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে ডিপ্লোমার যে ক্লাসগুলো আমরা করি ওই ক্লাসগুলো আমার মনে হয় মানে আরেকটু আর্লি টাইম থেকে শুরু করলে মনে হয় বেটার হয় আর কি। যেমন লাস্ট টাইম যেটা হইলো যে অ্যাকাউন্টিং এর ক্লাসগুলো আসলে বেশি ক্লাস নিতে হয়েছে, মানে এডিশনাল ক্লাস নিতে হয়েছে অনেকগুলো। এটা হয়তো আপনি আমাদের কথা ভেবে চিন্তা করে নিয়েছিলেন, কিন্তু আমার মনে হয় একটু লেন্দি করলে মানে আর একটু আগে থেকে শুরু করলে মনে হয় ডিপ্লোমা ক্লাসগুলো আমরা একটু আমাদের জন্য বোঝাটা হয়তো আর একটু ইজি হয় আর কি। ওকে, আমরা আসলে ডিপ্লোমার ক্লাসটা মানে এটা ইনিশিয়েটিভ সামারেন্ট থেকে নেওয়া হয়, কিন্তু প্রবলেম যেটা হয়ে যায় রেজাল্টের আগ পর্যন্ত আসলে কেউ জয়েন করে না, এটা হচ্ছে প্রবলেম। মানে ধরেন আমার তো প্রতি ব্যাচে অলমোস্ট 100 স্টুডেন্ট, পার্ট ওয়ান পার্ট টুতে থাকে 100 100 করে, অলমোস্ট 100 100 আপ।
কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন ধরেন রেজাল্টের আগে এখন স্টার্ট করবে অ্যানাউন্সমেন্ট দিয়ে 5 জন 7 জনও জয়েন করবে না। এগারলি যারা থাকে, ধরেন নতুন এখনো কোর্স কন্ডাক্ট করে নাই এরকম যারা থাকে তারা কিছু জয়েন করে। বাট রেজাল্টের উপর ডিপেন্ড করা যেহেতু এক্সাম, মানে রেজাল্টের পরে ডিসিশন মেক হয়, এই জন্য মানে আমি ইচ্ছা করা সত্ত্বেও কোর্সটাকে আগে নিতে পারি না। মানে রেজাল্টের আগে কোনোভাবেই নেওয়া পসিবল হয় না। আমিও হয়তো বলি অনেকবার প্ল্যান করেছি নিব আগে, কিন্তু সেক্ষেত্রে জয়েন করে না, মানে অল্প কয়েকজন জয়েন করে, 2 4 5 জন। তো দেখা গেল যে রেজাল্টের পর অনেকজন নতুন করে আবার ফ্লো দেয়, ফ্লো দিলে আমার আবার ওই কোর্সটা আবার রিভিউ করতে হয়। এই জন্য ইমিডিয়েট রেজাল্টের পরে কোর্সটা মানে অনিচ্ছাকৃত হলেও ওই সময়েই শুরু করতে হয় আর কি আমাকে। তো তবে মানে সপ্তাহের মাঝখানে হয়তো একটা একটা ক্লাস যদি ধরেন মঙ্গলবারে একটা ক্লাস দেওয়া হলো, তখন আমার মনে হয় জিনিসটা একটু ইজি হয়ে যেত আর কি। আবার আচ্ছা। কারণ বেসিক্যালি গতবার চাপটা হয়েছিল অ্যাকাউন্টিং, আসলে অ্যাকাউন্টিং অনেক চাপ হয়ে গেছিল। মানে এবং সব টপিক কভার করাও মানে যেহেতু সিলেকশন করতে হয় এখানে, সব হুম। চ্যাপ্টার পড়াও হয় না। তো এই জন্য আসলে এটা একটু চাপ হয়েছে আর কি বেসিক্যালি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। ওকে। আমি আমি নোটেড, দেখা যাক ইনশাল্লাহ নেক্সট ব্যাচ থেকে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে এটাকে আরেকটু ডিসিপ্লিনারি ওয়েতে নেওয়া যায় কিনা। এনি আদার কোয়েশ্চেন? মক ভাইবা নিয়ে একটা কথা আছে, আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে মক ভাইবা নিব। আপনারা যদি মনে করেন যে মক ভাইভাতে আপনারা ভাইবা দিতে ইন্টারেস্টেড, তাহলে 3টা ক্লাস আমরা অ্যাড করতে পারি, মানে ফ্রি সময় আর একটু পরে। সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য 2 জন, তারপরে জেনারেল ব্যাংকিং এর জন্য 2 জন, ট্রেডের জন্য 2 জন। 6টা ভাইবা আমরা মানে 3দিন আমরা নিতে পারি। অথবা আপনারা যদি মনে করেন যে যেহেতু আমাদের এখন কমপ্লিট কোর্সটা শেষ, সো আমরা একদিনে যদি নেই যে 2টা করে, কারণ আমরা 10 মিনিট করে ভাইবা হবে আপনার। আমরা 10 × 2 = 20 জেনারেল ব্যাংকিং, 20 × 2 = 40, 20 মিনিট ইনভেস্টমেন্ট, এবং 20 মিনিট হচ্ছে ট্রেড। আমরা টোটাল 60 মিনিট, 1 ঘন্টা ধরেন, স্যালুটেশন সবকিছু মিলিয়ে আরো 30 মিনিট, 1.5 ঘন্টার একটা সেশন নিতে পারি, যেখানে আমরা 6 জন পার্টিসিপেন্ট নিয়ে ভাইবা দিতে পারি। যে 6 জনের মধ্যে জেনারেল ব্যাংকিং এর 2 জন, ক্রেডিটে 2 জন, এবং ট্রেডে 2 জন। 6 জন, 6 জনের একটা মক অ্যারেঞ্জ করা যায়। আর একটু পরে, মানে আপনারা তো এখন সব পড়বেন, পড়ার পরে আমরা যদি একদিন অ্যানাউন্সমেন্ট দেই, তাহলে আপনারা নিজেদের স্বউদ্যোগে এই 6 জন পার্টিসিপেন্ট সিলেক্টেড হইতে হবে। 6 জন যে আমি এই পার্টে দিব, যে যে ডেফিনেটলি যে যে পার্ট থেকে দিয়ে দেন পরীক্ষা, আপনি ভাইবা দিয়ে ফেললেও কোনো সমস্যা নাই, আপনিও পার্টিসিপেন্ট করতে পারেন। আর অন্যরা সেক্ষেত্রে শুনলো, মানে টোনটা কিভাবে যায় সেটা শুনলো। এটা আমরা করতে পারি যেহেতু আমাদের মক ভাইবার একটা, তাহলে আপনাদের জন্য একটা সুবিধার হবে। আপনারা বললে আমি অ্যারেঞ্জ করব, মানে একটা ডে আলাদা এডিশনালি মক ভাইবার জন্য, আলাদা একটা ডে আমরা রাখবো, যদি আপনারা অ্যালাউ করেন। সেক্ষেত্রে আপনাদের পড়ার পরে হয়তো নেক্সট উইকেও না, পরের উইকে আমরা মক ভাইভাটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, যদি আপনারা ইন্টারেস্টেড হন। আমি গ্রুপে মেসেজ দিব যে আমরা মক ভাইভার জন্য নিচ্ছি 6 জন পার্টিসিপেন্ট, জেনারেল ব্যাংকিং 2 জন, এটা এটা। সেক্ষেত্রে আপনাদের প্রেজেন্স এবং আপনাদের রেসপন্সের উপর বেস করবে আমি ক্লাসটা কখন অ্যারেঞ্জ করব। বাট আই এম প্ল্যানিং যে একটা ক্লাস আমি অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম জাকির ভাইয়া। জি। ভাইয়া আমাদের হচ্ছে ওই যে ট্রেডের যে রিপোর্টিং নিয়ে যেটা করাবেন সেটা তো হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন, তখন আমরা সেখানে সবাই পার্টিসিপেট করবো না? হ্যাঁ, গ্রুপে দিয়ে ট্রেডের দিব, গ্রুপে দিয়ে দিব। ট্রেডের আমরা ড্রাফট ফাইনাল করে ফেলেছি। ট্রেডের হচ্ছে আমরা ক্লাসটা রাখছি হচ্ছে 10 এবং 11, এই 2 দিন, 10 এবং 11 জুলাই, জুলাইয়ের 10 এবং 11। মানে আমরা গ্রুপ থেকে জানতে পারবো আর কি, তখন গিয়ে করবো। জি জি, আপনার গ্রুপে আমি অ্যানাউন্সমেন্ট আজকে রাতে হয়ে যাবে আপনাদের। এই ভাইবা শিটটা মানে এমসিকিউ শিটটা দেওয়ার পরে আমি ওইটা ড্রাফটটা কমপ্লিট করব। আচ্ছা, 10 এবং থ্যাংক ইউ। আর আপনি ভালো থাকবেন, আপনার গাইডেন্স আর আপনি যেভাবে আমাদেরকে ব্যাংকিং এর প্রত্যেক জিনিস এত সহজ সুন্দর করে শেখান, আসলে আমার মনে হয় আরো অনেক বছর আগে আপনাকে পেলে ভালো ছিল ভাইয়া। ওকে ইনশাল্লাহ। আপনারা কেউ ভালো। কিছু মনে করবেন না। থ্যাংক ইউ সো মাচ আপু। আর কেউ কিছু বলবেন? আমরা শেষ করব, অনেক অনেক রাত হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি সবার কাছে কৃতজ্ঞ যারা জয়েন করেছেন। আমি স্পন্টেনিয়াস প্রেজেন্স পেয়েছি আপনাদের সবার, এবং আহ, বিভিন্ন কারণে গল্প বলতে গিয়ে তারপরে লাইন
আপনার ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইন্টারাকশন হয়েছে। সো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাকে কোনো কারণে পার্সোনাল কোনো এফেকশন বা অ্যাগ্রেশন থেকে না। অনেক সময় দেখা গেল যে কাউকে বললেন যে আপনি মিউট হন, বা আপনার এই কোয়েশ্চেনটা অ্যালাউ করছি না, অথবা আপনারা যে মত দিয়েছেন সেই মতটা আমি সাপোর্ট করছি না, বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে মেন্টাল কিছু ডিসএবিলিটি হয়তো আপনাদের সাথে আমার হয়েছে। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দোজ ইনকনভেনিয়েন্স। বাট এই সবই পড়ার স্ট্রাকচার, এবং আই বিলিভ যে দিস ইজ বেস্ট কোর্স। একজন ব্যাংকার আমার মানে খুব সহজে ছোট জায়গা থেকে এতগুলি জিনিস আমার জানা। যদি আমরা মানে সিঙ্গেল কোয়েশ্চেনের কথা বলি, জেনারেল ব্যাংকিং থেকে শুরু করে ইসলামী ব্যাংকিং পর্যন্ত অলমোস্ট 500-600 টপিকস আমরা পড়েছি ছোট ছোট। ভাইভা এমসিকিউর আরো 400 যদি অ্যাড করি, 1000 টপিক সম্পর্কে আমি জেনেছি এই একটা ছোট্ট কোর্সে। সো এটা ডেফিনেটলি একটা ইফেক্টিভ কোর্স। আপনারা আপনার রেকর্ডিং থাকছে, সবগুলি ক্লাস আপনাদের কাছে, সিনোপসিস থাকছে, আপনারা প্রতিনিয়ত সেগুলি একটু রিশাফল হবেন, রিফ্রেশ হবেন, দেখবেন যে আপনারা কন্টিনিউ করতে পারবেন ভালো করে। অল দ্য বেস্ট সবার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।